পিওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে আমরা করব মডেল 1। তো চলো শুরু করা যাক। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। চলো একের দাগের এক একটা কি বলছে আমরা দেখি। দেখো বলছে যে 120 টাকার 5% সমান কত। 120 টাকার 5% সমান দেখো 120 টাকার 5% মানে হচ্ছে দেখো 120 বাই 100 ইন্টু 5, তাহলে এটা কাটাকাটি করলে সমান হচ্ছে 6 টাকা। তাহলে দেখো এখানে তাহলে 6 টাকা অ্যান্সার হবে, এরটা অ্যান্সার হবে। আচ্ছা দুইয়েরটা কি বলছে দেখো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত। এইটা তাহলে আমরা কি জানি, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এটা হচ্ছে বি এরটা অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত হবে। তাহলে অন্তঃকোণ 144 ডিগ্রি, দেখো এখানে অঙ্কটা আমরা দেখবো কিভাবে করা হয়েছে। দেখো যে বহিঃকোণ তাহলে হচ্ছে অন্তঃকোণ যেহেতু 144 ডিগ্রি, তাহলে বহিঃকোণ কত হবে দেখো 180 ডিগ্রি থেকে, তাহলে আমরা 144 ডিগ্রি বিয়োগ করে দেবো। যেহেতু এটা হচ্ছে আমাদের সরল কোণ, তাহলে সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বিয়োগ করে দিলেই আমরা হচ্ছে বহিঃকোণটা পেয়ে যাবো। তাহলে বহিঃকোণ এখানে দেখো 36 ডিগ্রি পেয়ে গেছি। আর 36 ডিগ্রি যেহেতু বহিঃকোণ পেয়ে গেছি, তাহলে বাহুর সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হয় দেখো 360 হচ্ছে বহিঃকোণ দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে দেখো 360 বহিঃকোণ 36 দিয়ে ভাগ করে দিতে, তাহলে কাটাকাটি করতে আমাদের 10টি বাহু হয়েছে। তাহলে বাহুর সংখ্যা তাহলে এটা হচ্ছে 10টি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দেখো যে বলেছে যে 3 সেমি 5 সেমি ও 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান। তাহলে 3 সেমি 5 সেমি ও 4 সেমি, তাহলে দেখো এটা কিভাবে হবে দেখো এখানে দেখো এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রকে হচ্ছে ফলো করছে। দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, কারণ 5 স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, এইটাই হচ্ছে পিথাগোরাসের সূত্র। দেখো 5 স্কোয়ার মানে 25, আর এটা 3 স্কোয়ার মানে 9, আর 4 স্কোয়ার মানে 16, তাহলে সমান হচ্ছে 25। তাহলে এইটা আর হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের হচ্ছে বৃহত্তর বাহুটা কি হয়, অতিভুজ হয়। বৃহত্তর বাহুটা হচ্ছে কি হয়, অতিভুজ হয়। আর বৃহত্তর বাহুর হচ্ছে সমকোণী ত্রিভুজ বৃহত্তর বাহুর তাহলে বিপরীত কোণটা সবসময় কি হয় জানো, 90 ডিগ্রি হয়। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে 90 ডিগ্রি। আচ্ছা নেক্সট হচ্ছে 5-এরটা কি বলেছে দেখো, x প্লাস 1/x সমান 1 হলে x কিউব প্লাস 1 এর মান কত হবে। তাহলে দেখো x প্লাস 1/x সমান 1, তাহলে দেখো আমরা এই অঙ্কটা করবো, এই অঙ্কটা দেখবো কিভাবে হচ্ছে। দেখো এই অঙ্কটা হচ্ছে দেখো x প্লাস 1/x সমান 1, তাহলে আমরা এটাকে ভগ্নাংশে যোগ করে নেবো। x স্কোয়ার প্লাস 1/x হয়ে যাবে, কারণ x লসাগু হলে x এখানে নিচে বসবে, আর এটা x স্কোয়ার প্লাস 1 এখানে গুণ হয়ে x স্কোয়ার প্লাস 1, আর এইটা হচ্ছে এদিকে 1, আর এইদিকে হচ্ছে দেখো এইটা তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে। কোনাকুনি গুণ হয়ে গেলে কি হবে, এদিকে x হবে আর এদিকে x স্কোয়ার প্লাস 1, আর এই xটাকে যদি আমরা এদিকে আনি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, x স্কোয়ার মাইনাস x প্লাস 1, তাহলে আমরা কি পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। এবার x কিউব প্লাস 1 মানে আমরা এইটাকে x কিউব প্লাস 1 কিউব হিসাবে লিখতে পারি, আর এইটা x কিউব প্লাস 1 কিউবের মানে a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলে দেবো। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র অনুযায়ী তাহলে এটা কি x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 1, তাহলে এটা হবে। আর x স্কোয়ার মাইনাস x প্লাস 1 এর আমরা হচ্ছে এখানে কি আছে দেখো 0 আছে, মানটা হচ্ছে 0, তাহলে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 এর মানটা আমরা বসিয়ে দেবো এখানে 0, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে দেখো 0 চলে আসবে। তারপরে আমরা নেক্সট অঙ্কটা কি বলেছে দেখবো। নেক্সট দেখো বলেছে যে -2/3 ভাজিতক 0 সমান কত। তাহলে হচ্ছে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করতে যাই সেটা সবসময় কি হয়, অসংগত বা অনির্ণেয় হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো ডি এরটা। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, ax স্কোয়ার x কিউব ও a⁴x এর গসাগু কত। তাহলে গসাগু বের করতে গেলে তাহলে আমরা এই ax স্কোয়ার x কিউব এগুলোকে আমরা ভেঙে নেবো। চলো দেখা যাক কিভাবে করবো।
এই দেখো এই এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ারকে আমরা এ ইন্টু এই এক্স স্কোয়ার মানে দুটো এক্স, তাহলে এখানে এক্স ইন্টু এক্স, তাহলে দুটো এক্স হিসাবে লিখেছি। আবার এই স্কোয়ার এক্স কিউবকে আমরা কীভাবে লিখবো দেখো, এই দুটো এ, তাহলে এ ইন্টু এ আর এক্স এক্স কিউব মানে তিনটে এক্স, তাহলে দেখো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। আবার এ টু দি পাওয়ার 4x মানে কি, এ টু দি পাওয়ার 4 মানে চারটে এ, একটা দুটো তিনটে চারটে আর একটা এক্স, তাহলে একটা এক্স। আর গসাগু হচ্ছে মান বের করতে গেলে কি করতে, দেখো সব এই তিনটেতে যেটা কমন আছে সেইগুলোকে নিতে হয়। দেখো কমন কি আছে, এ আছে এ আছে এ আছে, তাহলে তিনটিতেই এ আছে, তাহলে আমরা এখানে এ লিখে দেবো। আবার দেখো তিনটেতেই আবার এক্স আছে, এক্স এক্স এক্স, তাহলে হচ্ছে এটা এক্স, তাহলে আমাদের গসাগু হচ্ছে এ এক্স, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন চলে দেখো কি বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো 8 কোশ্চেনটা দেখো, বলেছে যে এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত। তাহলে এক্স অক্ষের ওপর হচ্ছে অবস্থিত কোনো বিন্দু, তাহলে দেখা যাক এটা কিভাবে করা হয়েছে। তাহলে এক্স অক্ষের ওপর অবস্থিত মানে কি, ওয়াইটা তাহলে 0 হবে, কারণ এক্স অক্ষ আমাদের এইটা আর এটা আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের ওপর যেহেতু এটা অবস্থিত, তাহলে এইটা আমাদের এক্স অক্ষ, এর ওপর যদি অবস্থিত হয় ওয়াই অক্ষের ওপর কোনো কিছুই নেই, তাহলে ওয়াই অক্ষর সমান তাহলে 0, তাহলে আমাদের অ্যান্সার হবে 0। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিঃকোণ গঠিত হয় তাদের সমষ্টি কত। তাহলে চলো এটা কিভাবে করা হয়েছে দেখি। দেখো এইবার হচ্ছে বলেছে যে ত্রিভুজের বাহুগুলিকে বর্ধিত করলে দেখো তাহলে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে বহিস্থ কোণের হচ্ছে যোগফল কি হয়, সবসময় 360 ডিগ্রি হয়। তাহলে এই 360 ডিগ্রিকে আমরা যদি 90 দিয়ে ভাগ করি, আমরা কি জানি যে 90 ডিগ্রি মানে হলো এক সমকোণ। তাহলে এই 90 দিয়ে যদি ভাগ করি 360কে, তাহলে আমরা কত সমকোণ সেটা জানতে পারবো। তাহলে এখানে 360কে 90 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 4 সমকোণ হবে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন এবার কি বলেছে দেখা যাক। নেক্সট বলেছে দেখো 3/20 সমান কত শতাংশ। তাহলে 3/20 সমান কত শতাংশ, এটা করতে গেলে দেখো কি হবে, 3/20 তাহলে কত শতাংশ, শতাংশ বের করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3/20 ইন্টু 100 কাটাকাটি করলে আমাদের কত এসছে দেখো 15%, তাহলে 15% অ্যান্সার। তারপরে নেক্সট দেখো এবার 2 দাগের প্রশ্ন দেখো। 2 দাগের একটা কি বলেছে দেখো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ভাজিত পি প্লাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। চলো এটা কিভাবে হচ্ছে দেখা যাক। দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ভাজিত পি স্কোয়ার প্লাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটা হচ্ছে আর এক্স মাইনাস ওয়াইটা যেমন আছে তেমনই রেখে দেবো আমরা, আর এই ভাগ হচ্ছে গুণ হয়ে এটা হচ্ছে উল্টে যায়, আমরা জানি মানে এটা হচ্ছে নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে হয়ে যায়। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা এখানে ওপরে এসে গেছে আর পি প্লাস কিউবটা এখানে নিচে এসে গেছে। এবার আমরা এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রে ফেলে দেবো, দিলে পারি হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো পি প্লাস কিউ পি মাইনাস কিউ, আবার এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর নিচে এক্স মাইনাস ওয়াই যেমন আছে তেমন পি প্লাস কিউ যেমন আছে সেরকম হয়ে যাবে। এইখানে এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, আর এখানে পি প্লাস কিউ কেটে যাচ্ছে। তাহলে আমাদের পরে থাকবে কি পি মাইনাস কিউ আর এক্স প্লাস ওয়াই, দেখো পি মাইনাস কিউ এক্স প্লাস ওয়াই, তাহলে এটাই আমাদের অ্যান্সার। চলো 2 অঙ্কটা কি বলছে দেখা যাক। 2 অঙ্কটা বলছে যে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ কত। তাহলে আমাদের এখানে কি চেয়েছে, দস্তার পরিমাণ চেয়েছে। তাহলে এখানে দস্তার আনুপাতিক ভাগাড়টা তাহলে আমরা বের করে নেবো। তাহলে দস্তার আনুপাতিক ভাগাড় কি হবে দেখো, তাহলে যেহেতু আমাদের হচ্ছে দস্তার চেয়েছে, দস্তার পরিমাণ চেয়েছে, তাহলে তাহলে দেখো 54 কিগ্রা জার্মান সিলভারে, তাহলে দস্তার পরিমাণ করতে গেলে কি করতে হবে আমাদের, এই দস্তার আনুপাতিক ভাগাড় মানে হচ্ছে 3 বাই ওই সব অনুপাতগুলোর যোগফল। তাহলে হচ্ছে ওই 4 3 আর 2 এর যোগফল, তাহলে আমাদের কত হবে 4 3 হচ্ছে 7 আর 2 9, তাহলে 3/9। আর এইটা 54 কিগ্রা মোট বলা হয়েছে 54 কিগ্রা, তাহলে 54 কিগ্রা দিয়ে গুণ করে দেবো,
দিলে পরে আমাদের এটা হচ্ছে 18 ডিগ্রিটা অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখা যাক। নেক্সট বলেছে যে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো আমরা এটা কিভাবে করব, এইখানে আমরা ধরে নেব যে ধরি অন্তঃকোণ ও বহিঃকোণের হচ্ছে বহিঃকোণ যথাক্রমে 3x ও 2x, তাহলে অনুপাতগুলোকে আমরা 3x ও 2x ধরে নেবো। বহিঃকোণ যথাক্রমে 3x ও 2x ধরে নেবো। তাহলে আমরা কি জানি যে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল তো 180 ডিগ্রি হয়। তাহলে এইখানে দেখো 3x আর তাহলে 2x, তাহলে কত হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা যোগ হয় 5x সমান 180। তাহলে এইখান থেকে আমরা x এর মানটা বের করবো। x ইকুয়াল তাহলে কত হয়ে যাবে 180/5 হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের 36 অ্যান্সার পেয়ে যাবো, 36 পেয়ে যাবো x এর মানটা। x এর মানটা যখনই 36 পেয়ে যাবো, আর অন্তঃকোণ মানে কি এর অনুপাত দিয়ে 36কে গুণ করে দিলে অন্তঃকোণটা হচ্ছে 3 × 36 করলে আমরা পেয়ে যাবো 108 ডিগ্রি। আর বহিঃকোণ পেয়ে যাবো কি 2 × 36 মানে হচ্ছে 72 ডিগ্রি। আর বাহুর সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হয়, 360 কে ওই বহিঃকোণ দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এখানে দেখো 360 কে 72 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে দিতে আমরা বাহুর সংখ্যা পেয়ে গেছি 5টি। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক আমাদের হচ্ছে 4-এরটা দেখো, a + 1/a = 2 হলে a⁻101 আর +1 a⁻202 সমান কত। তাহলে দেখো a + 1/a হচ্ছে 2, আমরা এটাকে ভগ্নাংশের যোগ করে নেবো, নিলে পরে আমাদের a² + 1/a আর সমান 2। আমরা এটাকে কোনাকুনি গুণ করে দেবো। তাহলে দেখো a² + 1 আর কোনাকুনি গুণ করলে 2a। তাহলে এই 2aটাকে এদিকে নিয়ে আসবো -2a, তাহলে a² - 2a + 1 সমান 0। আর এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেবো, a² - a করলে এই 2aটা মিলছে আর এটা গুণ করলে 1 মিলছে। তাহলে a² - a + 1 সমান 0। তাহলে এখান থেকে a কমন নেবো, নিলে পরে আমাদের থাকলো a - 1 আর এখান থেকে -1 নিলে পরে হচ্ছে a - 1 সমান 0। তাহলে আমাদের দেখো a - 1 সমান 0। তাহলে এখান থেকে a - 1 সমান 0 আর এই সমান কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে a সমান আমরা দেখো এখানে a সমান 1 পেয়ে গেছি। তাহলে এখানে আমরা এর মানটা পুট করে দিতে পারবো, a সমান a⁻101 + 1/a⁻202। তাহলে এখানে আমরা এর জায়গায় 1 পুট করে দেবো, তাহলে হচ্ছে 1⁻101 + 1/1²। তাহলে 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা সবসময় কি হয় 1ই হয়। আর আবার এখানে দেখো তাহলে এটাও 1 হবে। তাহলে 1 + 1/1, 1/1 মানে 1, তাহলে এখানে 1 + 1 মানে 2। তাহলে আমাদের অ্যান্সার কত 2। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে 5-এরটা দেখো কি বলেছে, a এর 8% সমান b এর 4% হলে a এর 20% সমান b এর শতকরা কত হবে। তাহলে দেখো a এর 8% মানে দেখো এর 8% মানে কি, দেখো এর 8% মানে কি a × 8/100, আবার b এর 4% মানে b × 4/100। তাহলে এই 100 দুদিকে কেটে গেল, তাহলে a × 8 = b × 4। এখান থেকে আমরা a এর মানটা পেয়ে যাব, a হচ্ছে b × 4 আর এইখানে 8টা নিচে চলে আসবে, এখানে কাটাকাটি করলে এর মানটা হয়ে গেল b/2। আর এখান থেকে দেখো তাহলে এই কোনগুলো গুণ করে দিলে 2a সমান b, আর এখান থেকে a/b সমান তাহলে 1/2। তাহলে আর এখান থেকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি a সমান 1 আর b সমান 2। তাহলে a সমান 1 যখন b সমান 2 হয়ে গেল, আবার আমাদেরকে কি বলেছে যে কি চেয়েছে যে a 20% সমান b এর কত পার্সেন্ট। তাহলে a 20% হচ্ছে দেখো, তার মানে কি a × 20/100 আর হচ্ছে দেখো b এর x% মানে কি আমরা ধরে নেবো এটা যে b এর x%, তাহলে b × x/100। তাহলে এখান থেকে দেখো a × 20 আর b × x। তাহলে এখান থেকে b × x, এখান থেকে দেখো b × x আমরা এটাকে ঘুরিয়েও লিখতে পারি, যেহেতু আমরা x এর মান বের করবো তাই জন্য এটাকে এদিকে নিয়ে চলে এসেছি। তাহলে দেখো b × x সমান a × 20। তাহলে এখান থেকে b এর মানটা আর a এর মানটা পুট করে দেবো। এখানে আমাদের হচ্ছে a এর মান 1 আর b এর মান 2। তাহলে এইখানে আমরা কি করব দেখো, b এর মান তাহলে দেখো হচ্ছে 2, তাহলে 2x সমান 20, তাহলে x সমান
20/2, তাহলে এক্স সমান 10। তাহলে আমরা হচ্ছে তাহলে বি এর কত পার্সেন্ট, না বি এর 10%। তো নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে চলো দেখি। নেক্সট অঙ্ক বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এসিডি সমান কত, 114 ডিগ্রি, এবং কোণ এবিসি হাফ ইন্টু কোণ বিএসি হলে কোণ এবিসি ও কোণ বিএসি এর মান নির্ণয় করো। তাহলে কোণ এবিসি আর কোণ বিএসি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কিভাবে করবো দেখা যাক। যেহেতু বলেছে এবিসি একটা ত্রিভুজ, তাহলে আমরা একটা এবিসি ত্রিভুজ এঁকে নিয়েছি। আর এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ বলেছে, এবিসি ত্রিভুজ এর হচ্ছে দেখো, এবিসি ত্রিভুজ তাহলে এর হচ্ছে বহিস্থ কোণ কত, 144 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ দেখো এসিডি, এসিডি মানে বলেছে এসিডি, তাহলে এই সি কোণটা হচ্ছে 114 ডিগ্রি। তাহলে এখানে 114 ডিগ্রি বলেছে, তাহলে এখানে কোণ এসিডি 114 ডিগ্রি। আমাদের কি চেয়েছে দেখো, কোণ এবিসি, এবিসি এই বি কোণটার মান চেয়েছে, আর হচ্ছে বিএসি এ কোণটার মান চেয়েছে। তাহলে দেখো এখানে আবার বলেছে দেখো এবিসি সমান কত, কোণ এবিসি সমান হাফ ইন্টু বিএসি। তাহলে এখান দিয়ে আমরা কোণ এসিবির মানটা পেয়ে যাবো, যেহেতু এটা সরল কোণ। এখান থেকে 180 ডিগ্রি থেকে 114 ডিগ্রি মাইনাস করলে আমরা হচ্ছে কোণ এসিবিটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে দেখো কোণ এসিবি সমান 180 মাইনাস 114 সমান 66 ডিগ্রি। তাহলে এবার হচ্ছে কোণ এবিসি সমান বলেছে হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে এখান থেকে আমরা দুইটা যদি এদিকে গুণ করেছি, তাহলে 2 ইন্টু কোণ এবিসি সমান কোণ বিএসি। তাহলে আমরা ধরে নেব যে ধরি কোণ বিএসি সমান এক্স ডিগ্রি আর কোণ এবিসি সমান 2x ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো কি পাবো, যেহেতু এ কোণটা বি কোণটা এক্স আর 2x ডিগ্রি, আর একটা কোণ আমরা হচ্ছে সেই কোণটা কত 66 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এখান থেকে এক্স প্লাস 2x প্লাস 66 সমান 180 ডিগ্রি, 180। তাহলে এখান থেকে এক্স প্লাস 2x প্লাস 66 আর 180টাকে এদিকে নিয়ে চলে আসলে মাইনাস 180 হয়ে যাবে। তাহলে এইদিকে মাইনাস 180 হলে তাহলে এইটা 3x, আবার এটা হচ্ছে মাইনাস হচ্ছে 114, আবার এটাকে এদিকে নিয়ে চলে আসবে, একেবারে করে দেওয়া হয়েছে। তাহলে 3x সমান 114। এখান থেকে x এর মানটা আমরা কত পাচ্ছি দেখো, 114/3। তাহলে এখান থেকে হচ্ছে x এর মানটা 38। তাহলে আমরা x এর মান হচ্ছে কোণ বিএসি ধরেছিলাম, তাহলে কোণ বিএসি এর মান আমরা 38 ডিগ্রি পেয়ে গেলাম। আর কোণ এবিসি এর মান হচ্ছে 2 × 38, তাহলে এটা হচ্ছে 76 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 76 ডিগ্রি। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে 7এরটা দেখো, x² - 5x প্লাস পি সমান x - 3, x - a হলে a ও p এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে এ ও পি এর মান বের করতে বলেছে। এটা কিভাবে করব দেখো, দেখো এখানে x² - 5x প্লাস পি সমান x - 3, x - a। তাহলে এখান থেকে x² - 5x প্লাস পি যেমন আছে তেমন রেখে দেবো, আর এইটাকে গুণ করে নেবো। দেখো x² - a ax বা x3, আর হচ্ছে প্লাস মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 3a। এখান থেকে আমরা এই এক্স দুদিকে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি -5x প্লাস পি। আর এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে এক্সটা কমন নিয়ে নেবো, a প্লাস 3 মাইনাস এক্সটা কমন নিয়ে নেবো। তাহলে এখান থেকে দেখো a প্লাস 3 থাকলো আর 3a থাকলো। এবার উভয় দিকে আমরা তুলনা করে দেবো। তাহলে দেখো এক্স এর সহগ আর হচ্ছে এখানে এক্স এর সহগ -a প্লাস 3, এখানে এক্স এর সহগ -5। তাহলে এইটাকে আমরা আলাদাভাবে লিখে দেবো। তাহলে -5 = -a প্লাস 3। এটা কিছুই করা হয়নি, খালি এই এক্স এর সহগগুলোকে তুলনা করা হয়েছে আর এই ধ্রুবক পদগুলোকে তুলনা করা হয়েছে আলাদা করে। এখান থেকে আমরা এ এর মানটা আর পি এর মানটা বের করতে পারবো। দেখো এখানে -5 সমান -a প্লাস 3, তাহলে এখান থেকে মাইনাস মাইনাস কেটে গেল, 5 সমান তাহলে a প্লাস 3। এখান থেকে এ এর মানটা কত হবে তাহলে 5 - 3, আর এ সমান তাহলে কত হবে 2। এর মান 2 পেয়ে গেছে। আর এখান থেকে দেখো পি এর মানটা হচ্ছে পি সমান 3a, আর এখানে দেখো পি সমান 3a, এই ধ্রুবক পদটাকে যদি আমরা তুলনা করি তাহলে পি সমান 3a, পি সমান 3a হলে তাহলে হচ্ছে পি সমান এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো। এর মান হচ্ছে 2, 3 × 2, পি এর মানটা আমরা পেয়ে গেলাম 6। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2 আর পি এর মান হচ্ছে 6। নেক্সট অঙ্ক কি বলেছে দেখবো। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে,
2x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 1 বিন্দুটি y অক্ষের ওপর অবস্থিত হলে বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। x অক্ষের ওপর হলে বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে যেহেতু দেখো অক্ষের ওপর অবস্থিত, তাহলে আমরা জানি কি x অক্ষের ওপর অবস্থিত মানে সবসময় কি হয়, ওয়াইটা হচ্ছে 0 হয়। ওয়াইটা যেহেতু 0, তাহলে আমরা দেখো এখান থেকে দেখো যেহেতু বিন্দুটি x অক্ষের ওপর অবস্থিত, তাহলে ওয়াইটা 0। ওয়াইটা যেহেতু 0, তাহলে x মাইনাস 1 সমান তাহলে কি হবে 0। এখানে দেখো x মাইনাস 1 এই জায়গাটা তাহলে 0 হবে, এই x মাইনাস 1 এর জায়গায় 0, তাহলে x মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে x সমান আমরা কি পেয়ে গেলাম 1। তাহলে এইখানে এই x এর জায়গায় তাহলে এই x এর মানটা আমরা পুট করে দেবো। দেখো 2 × 1 + 1, 2 × x মানে x এর জায়গায় 1, তাহলে 2 × 1 + 1, 1 - 1, তাহলে এখান থেকে 2 + 1 × 0, তাহলে 3, 0, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা চলো, এবার আমাদের 2 দাগের অঙ্ক হয়ে গেল। এবার 3 দাগের কি বলেছে দেখো। 3 দাগের বলেছে যে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরা হিসাব নিচের তালিকায় দেয়া হলো। তাহলে দেখো কি কি বিষয় আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, পরিবেশ আছে আর শারীর শিক্ষা আছে। বাংলায় কত পেয়েছে 15, আর ইংরেজিতে কত পেয়েছে 20, আর অঙ্কতে 30, আর পরিবেশে 15, আর শারীর শিক্ষায় 20। চলো, আর এখান থেকে আমাদের কি বলেছে, পাইচিত্র তৈরি করতে বলেছে, আর প্রতিটি বৃত্তগুলোর কেন্দ্রীয় কোণ লিখতে বলেছে। চলো আমরা এটা কিভাবে করবো দেখো। এটা করতে গেলে দেখো আমি করে রেখেছি। দেখো বিষয় লিখতে হয়, যেহেতু বিষয়গুলো আছে, আর প্রাপ্ত নম্বর, আর এখানে ভগ্নাংশ লিখতে হয়, আর এখানে কেন্দ্রীয় কোণ মানে হচ্ছে 360 ডিগ্রি ভাগেটে। তাহলে ওখানে বাংলা এর সাবজেক্ট নাম্বার বসানো হয়েছে, ইংরেজিতে বসানো, অঙ্কতে, পরিবেশে, আর শারীর শিক্ষায়। এইবার কি করতে হয়, প্রাপ্ত নম্বরগুলোকে হচ্ছে আমরা এখানে এইটাকে আমরা যোগ করে নেবো। মোট হচ্ছে যোগ করলে আমরা পাচ্ছি কত 100। এই 100 পেয়ে গেলাম। এবার ভগ্নাংশর কাছে কি করতে হয় দেখো, এইখানে এই প্রাপ্ত নম্বরে এই পার্টিকুলার বিষয়টার প্রাপ্ত নম্বর এর বাই হচ্ছে এই মোটটা বসাতে হয়, তাহলে 100। এইটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ। দেখো এখানে 15 আর এই হচ্ছে 100, তাহলে 15/100, তাহলে সমান এটা আমরা কাটাকাটি করলে পাচ্ছি 3/20। আবার এইখানে দেখো 20, তাহলে 20/100, তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে 1/5, এটাও সেম একই। তাহলে এরকম করে আমরা 3/10, 3/20 আর 1/5 পেয়ে গেলাম। এখান থেকে কেন্দ্রীয় কোণ বার করতে গেলে কি করতে হয় দেখো, এইখানে হচ্ছে ভগ্নাংশ ইন্টু এই 360 ডিগ্রি, তাহলে এটা করলেই আমরা কেন্দ্রীয় কোণের মানটা জানতে পারবো। দেখো এখানে 3/20 ইন্টু 360, তাহলে এইখানে হচ্ছে 54 ডিগ্রি কাটাকাটি করে আমরা পাচ্ছি। আবার এখানে 1/5 ইন্টু 360, এটাও কাটাকাটি করে আমরা 72 ডিগ্রি পাবো। 3/10 ইন্টু 360 সমান 108 ডিগ্রি। এই কাটাকাটিটা একটু তোমরা করে নেবে। আচ্ছা, 3/20 ইন্টু 360 সমান 54 ডিগ্রি, আর 1/5 ইন্টু 360 সমান 72 ডিগ্রি। এইবার আমাদেরকে পাইচিত্রটা বের করতে হবে। পাইচিত্র করতে গেলে কি করতে হবে, পাইচিত্র করতে গেলে দেখো পাইচিত্র তৈরি করতে বলেছে, আর বৃত্তগুলোর কেন্দ্রীয় কোণগুলো লিখতে বলেছে। পাইচিত্র করতে গেলে তোমাদের অবশ্যই একটা চাঁদা লাগবে। কি করে যায়, এইখানে আমরা প্রথমে আগে বৃত্তটা কেটে, তোমরা হচ্ছে আগে বৃত্তটা কেটে নেবে, ঠিক আছে। পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে একটা বৃত্ত করে নেবে, যে কোনো একটা বৃত্ত করে নেবে, এরকম করে একটা যে কোনো বৃত্ত করে নেবে। নিয়ে কি করবে দেখো, বৃত্ত করে নিলে এবার প্রথমে হচ্ছে এর এই কেন্দ্রে এই হচ্ছে স্কেল বসিয়ে কেন্দ্র থেকে এই ব্যাসার্ধটা কেটে নেবে, এখান থেকে এতটুকু মাপ কেটে নেবে। নিয়ে এইটাই ফার্স্ট কাজ, ঠিক আছে। এইটা তারপরে হচ্ছে কি করতে হবে না, এই চাঁদাটা হচ্ছে এইখানে বসিয়ে, চাঁদাটা এই দাগের উপর বসিয়ে প্রথমে আমাদেরকে হচ্ছে এই 54 ডিগ্রি যেহেতু প্রথমে আছে, এখানে চাঁদার সাহায্যে আমরা 54 ডিগ্রিটা এখানে দেখে 54 ডিগ্রিটায় দাগ দিয়ে এটা কেটে নেবো। নিয়ে এইটা আমরা এইভাবে জুড়ে দেবো, 54 ডিগ্রি যেখানে মাপ হবে সেইখানে আমরা এটা জুড়ে দেবো। আবার আমাদেরকে চাঁদা বসাতে হবে। দেখো এটা 54 ডিগ্রি, আবার চাঁদাটা আবার এইখানে বসাতে হবে। নেক্সট হচ্ছে চাঁদাটা হচ্ছে এইখানে এই দাগের উপর বসাতে হবে, এই দাগের উপর বসাতে হবে, এই দাগে সোজা করে বসিয়ে আবার নেক্সট যেটা আমাদের বলেছে 72 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে 72 ডিগ্রি কেটে নেবো। তাহলে এই তো এখানে 20, 30, 40, 70, এখানে দিয়ে আর 2 ঘর হচ্ছে 72, এইখানে একটা দাগ দিয়ে জাস্ট এইটুকু জুড়ে দেবে।
দিয়ে পরপর একইভাবে এইগুলো করে নেবে নিয়ে এবার লাস্টে হচ্ছে যেটা হবে লাস্টেরটা আর দাগ কাটতে হবে না, সেটা হচ্ছে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই 72টাই পড়ে থাকবে, ঠিক আছে, এই 72 ডিগ্রিটা। তাহলে এখান থেকে দেখো আমরা প্রথমে 54 ডিগ্রি, তাহলে বাংলাতে 54 আর হচ্ছে 54 ডিগ্রি, 72 ডিগ্রি হচ্ছে ইংরাজি, আর 108 ডিগ্রি হচ্ছে অঙ্ক, আর 54 ডিগ্রি হচ্ছে পরিবেশ, আর 72 ডিগ্রি হচ্ছে শারীরিক শিক্ষা। আর এটা হয়ে গেল। এইবার নেক্সট কোশ্চেন আমরা দেখবো কি বলেছে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 4ab প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এইটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। চলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে হচ্ছে দেখবো। দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস আমরা এখানে জাস্ট 4ab সূত্রটা বসিয়ে দিয়েছি। দেখো 4ab সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র, এটাই এখানে কাজে লাগছে। তো 4ab সূত্রটা বসিয়ে দেখো এক্সটা কি আছে 4ab সাথে গুণে আছে, তাহলে এই 4abটা যেহেতু এইটা গোটাটাই 4ab সূত্র, তাহলে এর সাথে গোটাটার সাথে এটা গুণে চলে আসবে। আবার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা বসিয়ে দেবো, এ প্লাস বি এ মাইনাস বি, এটা হোল স্কোয়ার আছে, তাহলে এটা হোল স্কোয়ার লিখে দেবো। আর মাইনাসটা তো মাইনাস চিহ্নটা এর সাথে গুণে আছে, তাহলে মাইনাস এটা ব্র্যাকেটে থাকলে এটা গুণ হবে পরে মাইনাস চিহ্নটা, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার আর এই এক্সটা আলাদা আলাদাভাবে আমরা গুণ করে দেবো। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স, আবার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স, আবার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার নেক্সট লাইনে দেখো কি করেছে, এক্স এবার কমন নিয়েছে এখান থেকে। দেখো এখান থেকে এক্স কমন নিতে কি থাকলো আমাদের, একটা এক্স থাকলো প্লাস আর এ প্লাস বি হোল স্কোয়ার এক্স থাকলো, এ প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে এক্স কমন নিতে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার থাকলো, এখান থেকে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিতে এক্স প্লাস প্লাস মাইনাস মাইনাস এখানে প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার থাকলো। যেহেতু আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারকে দেখো কমন নিয়েছি, সেই জন্য এখান থেকে এইবার দেখো এই দুটো এই মিডিল দুটো সেম হয়ে গেল, তাহলে এখান থেকে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারটা কমন নিয়ে নেবো, নিলে পরে আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আর এটা এই উৎপাদক বিশ্লেষণের মতো উৎপাদক বিশ্লেষণ, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। আবার নেক্সট লাইনে জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এইটাও এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে যেহেতু এটা মাইনাস চিহ্নটা এর সাথে গুণে আছে, তাহলে এখানে দেখো মাইনাসটা এর সাথে গুণ হয়েছে, এই জায়গাটাই ভুল হয় সবাই স্টুডেন্টদের। এই দেখো এই চিহ্নটা ভিতরে এই সবার সাথে গুণ করতে হবে, করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, দেখো চেঞ্জ হয়ে গেছে, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো উৎপাদক বিশ্লেষণ দুয়েরটা দেখো এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 6 প্লাস 96, এটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করেছে। দেখো এইটাকে কি করবে এক্স মাইনাস 1 আর এই এক্স মাইনাস 2 এই দুটোকে এক জায়গায় আনতে হবে, এই দুটোকে এক জায়গায় আনতে হবে, আবার এক্স প্লাস 3 এক্স মাইনাস 6 এই দুটোকে এক জায়গায় আনতে হবে প্লাস 96, তাহলে এইগুলোকে হচ্ছে একদিকে এনে এবার আমরা গুণ করব, তাহলে এই দুটোকে আলাদা আলাদা করে গুণ, এই দুটোকে আলাদা আলাদা করে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস 3x আর মাইনাস মাইনাস প্লাস 2, আবার এখানেও একই গুণ হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 হয়েছে প্লাস 96। এইবার দেখো এখানে কি করেছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানেও এক্স স্কোয়ার মাইনাস 3x, এইখানে এক্স স্কোয়ার মাইনাস 3x এর জায়গায় আমরা এ ধরে নেব, এ ধরে নিতে হবে। দেখো এখানে এ প্লাস 2 এ মাইনাস 18 প্লাস 96, এইবার এই দুটোকে গুণ করে দেবো, তাহলে এ স্কোয়ার
মাইনাস 18a প্লাস 2a প্লাস মাইনাস মাইনাস 36 প্লাস 96। তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করলে আমাদের a স্কোয়ার মাইনাস 16a প্লাস 60। এইবার এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেবো। দেখো এটা 6 10 60 মিলছে, তাহলে যোগ করতে 16 মিলছে, তাহলে a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 6a প্লাস 60। তাহলে এখান থেকে a কমন নেব, নিয়ে a কমন নিলে কি থাকবে, a থাকবে একটা আর মাইনাস 10, আর এখান থেকে মাইনাস 6 কমন নিলে a মাইনাস 10। তাহলে এখান থেকে হচ্ছে দেখো 6 10 60 মিলছে, তাহলে এখান থেকে a মাইনাস 6 আর a মাইনাস 10 পেলাম। এইবার এইখানে দেখো এর মানটা জাস্ট এখানে পুট করে দেওয়া হয়েছে, এটা আমরা ধরেছিলাম সেটা আমরা পুট করে দেবো। এক্স স্কোয়ার মাইনাস 3x বসে দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এইখানে দেখো এইটাকে আর আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না, তাহলে দেখো এইখানে দেখো এইটাকে করতে পারবো, কারণ এটা হচ্ছে 10 আছে, 5 দুগুণে 10 করলে আমরা বিয়োগ করলে 3x পাবো, মাইনাস 3x পাবো। তাহলে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, পরে করতে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, আর এখানে x মাইনাস 5 x প্লাস 2, এটা যেমন আছে তেমন থাকলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। নেক্সট অঙ্ক বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু দেখো 4x স্কোয়ার মাইনাস 1, 8x কিউব মাইনাস 1, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো গসাগুটা কিভাবে নির্ণয় করব চলো দেখা যাক। তাহলে দেখো এখানে গসাগুটা কিভাবে নির্ণয় করতে হবে। প্রথম সংখ্যামালা দেখো 4x স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে 4x স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, 2x এর হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি, আর মাইনাস 1কে মাইনাস এই 1কে 1 স্কোয়ার হিসেবে লিখতে পারি, তাহলে মাইনাস 1 স্কোয়ার। এখানে এইটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে গেল, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখে দেবো 2x প্লাস 1, 2x মাইনাস 1। আবার নেক্সট সংখ্যামালা দেখো 8x কিউব মাইনাস 1, এইখানে তাহলে এটাকেও 2x হোল কিউব হিসেবে লিখতে পারি, আবার এটাকে মাইনাস 1 কিউব লিখতে পারি। তাহলে এইখান থেকে এইটা a কিউব মাইনাস b কিউবের সূত্রে বসে গেল, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখান থেকে এটা তাহলে 2x মাইনাস 1, আর এটা হচ্ছে 2 দুগুণে 4 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এইখান থেকে দেখো নেক্সট সংখ্যামালা কি আছে, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এখান থেকে 4x স্কোয়ার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেবো, মাইনাস 2x 2 দুগুণে 4 মিলছে যোগ করতে, আর এটা 4 একে 4। তাহলে এখান থেকে আমরা 2x কমন নেব, নিলে পরে 2x মাইনাস 1, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে 2x মাইনাস 1। তাহলে এখান থেকে 2x মাইনাস 1, 2x মাইনাস 1। তাহলে এবার গসাগুতে হচ্ছে কমন, যেটা কমন থাকে সবেতে সেটাকে নিতে হয়। দেখো 2x মাইনাস 1 আছে, 2x মাইনাস 1, আর এইখানে 2x মাইনাস 1। তাহলে নির্ণয় গসাগু সমান কত, 2x মাইনাস 1। তাহলে নেক্সট দেখো 5 এর দাগের হচ্ছে 2 এর লসাগু, এটা লসাগু করতে বলেছে। কি আছে, x স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার, 2x কিউব, 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x, আর 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 14x স্কোয়ার। চলো এটাকে আমরা লসাগু করবো। দেখো এখানে x প্রথম সংখ্যা বলা আছে x স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এক্সটা কমন নিতে আরো দুটো দিয়ে x আছে, দেখো x কমন নিয়ে x প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে এক্সটা যেহেতু এর হোল স্কোয়ার আছে তাহলে এখানে আলাদা করে স্কোয়ার করে দেবো, আর x প্লাস 2 স্কোয়ার করে দেবো। তাহলে এটা হয়ে গেল। আবার নেক্সট সংখ্যামালা কি আছে, 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x। এখান থেকেও আমরা x কমন নিতে পারবো, দেখো x আছে, সবেতে x আছে, তাহলে x কমন নিলে এখানে থাকবে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এখান থেকে দেখো এইখান থেকে এটা কি হয়েছে, x কমন, এখান থেকে এবার এইটা থেকে হচ্ছে x কমন আছে, তাহলে এইটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। এখানে দেখো 2 দুগুণে 4, আর 4 একে 4 করলে আমরা এই তিনটাকে মেলাতে পারবো, প্লাস 4x মাইনাস x। এখান থেকে এটা 2x কমন নিলে x পড়ে থাকবে, আর প্লাস 2 দুগুণে 4 তাহলে হচ্ছে 4x, আর এখান থেকে দেখো মাইনাস 1 কমন নিলে x প্লাস 2, তাহলে এখানে x ইন্টু x প্লাস 2 আর 2x মাইনাস 1। আবার এইখানে দেখো নেক্সট সংখ্যামালা কি আছে, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 14x স্কোয়ার। এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, দেখো x স্কোয়ার, এখানে দেখো x স্কোয়ার আছে ভিতরে, তাহলে এখানে x স্কোয়ার কমন নিলে কি থাকবে, 2x স্কোয়ার। তাহলে আবার 2x টু দি পাওয়ার 4 গুণ করলে 2x টু দি পাওয়ার 4 হচ্ছে, আবার এখানে 3x হবে, কারণ 3x কিউব হবে মাইনাস 3x কিউব, আর ওখানে হচ্ছে
14 মাইনাস 14 আছে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন হলে মাইনাস 14। এইবার দেখো এখানে এক্স স্কোয়ার, এটাকেও আবার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। উৎপাদকে বিশ্লেষণ করতে দেখো 14 দুগুণে 28, আর এইটা এই 14 দুগুণে 28, আর এখানে হচ্ছে 4 7 28। এখানে দেখো বিয়োগ করতে আমাদের মাইনাস 3x মিলছে, এটাও উৎপাদকে বিশ্লেষণ করতে এখানে 2x কমন নেওয়া হয়েছে, x প্লাস 2, আর মাইনাস 7 কমন হলে x প্লাস 2, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার এক্স প্লাস 2 আর 2x মাইনাস 7। দেখো লসাগু কি করে বের করতে হয়, না কি হচ্ছে হাইয়েস্ট পাওয়ার নিতে হয়। তাহলে এইখানে দেখো এক্স এর হাইয়েস্ট পাওয়ার কি আছে, এক্স স্কোয়ারই আছে। দেখো এক্স স্কোয়ার, এখানে শুধু এক্স, তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার করছে স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার একটা নিয়ে নিয়েছি। আবার এক্স প্লাস 2 এর হাইয়েস্ট পাওয়ার কি আছে, দেখো এখানে এক্স প্লাস 2, এইখানে এক্স প্লাস 2, এখানে আবার এক্স প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা নেবো এক্স প্লাস 2 হোল স্কোয়ারটাকে, দেখো এক্স প্লাস 2 হোল স্কোয়ার। আবার 2x মাইনাস 1, দেখো 2x মাইনাস 1, 2x মাইনাস 1 এর কোনো পাওয়ার নেই, তাহলে এটা 2x মাইনাস 1 যেমন আছে তেমনই বসে যাবে। আর 2x মাইনাস 7, 2x মাইনাস 7টাও হচ্ছে যেমন আছে তেমন বসে যাবে। তাহলে আমাদের নির্ণয় লসাগু হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 7, এটাই আমাদের নির্ণয় লসাগু। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর মানে হচ্ছে সমাধান করতে বলেছে। এই প্রথমে আছে এক্স মাইনাস 8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x মাইনাস 1/18 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা এই সমাধানটা করি। দেখো এখানে আছে এক্স মাইনাস 8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x মাইনাস 1/18 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে আমরা এটাকে লসাগু করে নেবো। লসাগু করলে আমাদের 8 3 12 আর 8 নেবে, তাহলে 36। আর এখানে দেখো নিচেরটা দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। ভাগ করলে আর উপরেরটা দিয়ে গুণ, নিচেরটা দিয়ে ভাগ করে ওপরটা দিয়ে গুণ। সেটা দিয়ে যদি ভাগ করি আমাদের 3 বারে 36 আর 12 ইন্টু এক্স মাইনাস 8 ওপরেরটা দিয়ে গুণ, তাহলে 12 ইন্টু এক্স মাইনাস 8 প্লাস 3 বারে 36, তাহলে 3 ইন্টু 2x প্লাস 2, আবার এখানে 2 ইন্টু যেহেতু 18 দুগুণে 36, তাহলে 2 ইন্টু 2x মাইনাস 1/36 সমান 3। আবার এখানে এটাকে আমরা গুণ করে দেবো, 12x মাইনাস 8 বারে 96 প্লাস 6x 3 দুগুণে 6 4 প্লাস 3 দুগুণে 6 প্লাস 2 দুগুণে 4x প্লাস মাইনাস 2/36। এখানে এই উপরটাকে আমরা যোগ বিয়োগ করে নেবো, করলে আমাদের কত আসবে 22x মাইনাস 92 আর এই 36, আর এইটা কোনাকুনি গুণ করে দেবো, দিলে ওটা আমাদের 108। তাহলে 22x মাইনাস 92 সমান 108, তাহলে এখান থেকে 22x সমান কত হবে 108, আর এইটা মাইনাসটা দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 92। এইখান থেকে 22x সমান তাহলে 200, এইখান থেকে x এর মানটা তাহলে কত হবে 200/22, তাহলে এখান থেকে x হচ্ছে এইটাকে আমরা 2 দিয়ে কাটতে পারছি, 11 দুগুণে 22, 100 দুগুণে 200, 111, তাহলে x সমান 9 পূর্ণ 1/11। এইবার নেক্সট হচ্ছে নেক্সট দেখো এইটাকেও, আর এটা কি বলেছে নেক্সট সরল করতে বলেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাজিত এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে আমরা সরলটা করি। এখানে কি আছে দেখো, তাহলে এইটা আছে, তাহলে এইটাকে আমরা কি করব, সিম্পল জাস্ট লসাগু করবো। লসাগু করলে এই দুটোই হবে, গুণে হয়ে যাবে দুটোই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে এইটা ভাগ করলে আমাদের এইটা থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, এটার সাথে এইটা উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এটা যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে এখানে গুণ হয়ে গেছে। এইবার হচ্ছে ভাজিতক দিয়ে আবার এইটাকে সিম্পল ভাবে যেমন ভগ্নাংশের যোগ সেরকমই করবো আমরা এই দুটো, তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই দুটো হচ্ছে আমাদের হচ্ছে ভগ্নাংশের হচ্ছে যোগ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হলো, আর নিচেটা দিয়ে ভাগ করে ওপরটা দিয়ে গুণ, তাহলে ওপরে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আবার মাইনাস এক্স মাইনাস ওয়াই, দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই,
আর নিচে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। আর এখানে এটা যেটা আছে এটাকেও আমরা ভগ্নাংশের যোগ করে নেবো, এক্স ওয়াই হচ্ছে লসাগু আসবে, আর উপরে ওয়াই ওয়াই হচ্ছে এক্স থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে নেক্সট হচ্ছে তারপরে কি হবে দেখো, এইগুলোকে এবার আমরা গুণ করে দেবো পরপর, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো, আবার এটার সাথে এটা এক্স ওয়াই স্কোয়ার আবার এক্স স্কোয়ার আবার ওয়াই টু দি পাওয়ার 4 আবার মাইনাস এটা মাইনাসটা ভিতরে সব চিহ্নের সাথে গুণ হবে, তাহলে মাইনাসটা ইন্টু দিয়ে তারপরে এই দুটো গুণ করে দেবো, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর এই মাইনাসটা ভিতরে সবার সাথে গুণ হয়ে যাবে পরের লাইনে। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা যেমন আছে তেমন আছে, এবার এটা ভাজিতক দিয়ে আমরা এইটাকেও গুণ করে দেবো। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে একটা, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে ইন্টু এইটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কেমন আছে থাকলো। তারপরে দেখো এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার ফের দেখো প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এই মাইনাসটা জাস্ট ভিতরে সবার সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর এইখানে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হয়ে গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এইটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এইটা যেমন আছে সেরকমই থাকবে নিচে। এইখানে এটা ভাজিতক দিয়ে আবার আমরা এইটাকে দেখো এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই হয়ে যাবে, এই দুটো যোগ হয়ে যাবে এ প্লাস ওয়াই স্কোয়ার, আবার মাইনাস এই চিহ্নটা ভিতরে সবার সাথে গুণ হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে যেমন আছে সেরকম থাকবে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা যেরকম আছে সেরকম থাকবে। নেক্সট দেখো কি হয়েছে এখানে, নেক্সট দেখো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাজিতক 4x ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। দেখো এইখানে এগুলো হচ্ছে কাটাকাটি হয়ে গেছে, দেখো এইখানে দেখো ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এই দুটো কেটে যাবে, আবার এখান থেকে তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর 2 2 4, তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, তাহলে 4x স্কোয়ার ওয়াই, আর এখানে এটাও কাটছে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এটাও কাটছে, তাহলে আমাদের শুধু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেমন আছে সেরকম থাকবে। দেখো এইখানে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে যেরকম আছে সেরকম থাকলো ভাজিতক, সেই এখানে ওইটাও কাটাকাটি হয়ে 4x ওয়াই হবে। দেখো এখান থেকে 2x ওয়াই 4x ওয়াই হবে, আর ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কেটে যেতে আমাদের 4x ওয়াই থাকছে, 4x ওয়াই, তাহলে 4x ওয়াই দেখো 4x ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই যেমন আছে থাকবে, এটা যেমন আছে সেরকমই থাকবে। আবার পরের লাইনে দেখো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটা জাস্ট গুণ দিয়ে ঘুরিয়ে দেওয়া যায়, দেখো এক্স মাইনাস ওয়াই এটা উপরে চলে যাবে নিচে চলে আসবে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই 4x ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, তাহলে এখান থেকে ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এখান থেকে কাটাকাটি করে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। দেখো এখান থেকে এইটা হচ্ছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুটো গুণ হলে এটাই হলো, আর এখান থেকে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি আমরা, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখান থেকে এইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকলো, আর এখান থেকে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে উপরের সাথে কেটে যাচ্ছে, তাহলে আমাদের এটা অ্যান্সার। চলো এবার নেক্সট অঙ্ক কি বলেছে আমরা দেখবো। নেক্সট হচ্ছে 7 দাগের 1 কি বলেছে দেখো, বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা নির্ণয় করো।
তাহলে লেখচিত্রের রৈখিক কিনা বলতে বলেছে। তাহলে আমরা কি করব দেখো, যেহেতু এখানে হচ্ছে ব্যাগের সংখ্যা আর ব্যাগের দাম আছে, ব্যাগের সংখ্যা 1 2 3 4 পরপর আছে, আর এইগুলো দেখো ব্যাগের দামটা 50 100 150 200 এরকম করে আছে। তাহলে এটাকে আমরা ছোট করে নেব, আর ব্যাগের সংখ্যাটাকে আমরা বাড়াতে পারি। তাহলে দেখো আমরা কিভাবে করবো এটাকে দেখো, তাহলে লিখবো যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু, তাহলে একটি ব্যাগ ধরে নেবো, 5টি বাহু সমান একটি ব্যাগ ধরে নেবো। এখানে একটা ব্যাগ সমান এখানে দেখো ব্যাগের সংখ্যা 1 2 3 4, আমরা এখানে একটি ব্যাগ সমান 5টি বাহু ধরে নেব। তাহলে এখানে দেখো 5টি বাহু সমান একটি ব্যাগ। আবার ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 10 টাকা ধরে নেব। এটাকে আমরা ছোট করে নেব দেখো 50। তাহলে হচ্ছে একটা বাহু যেহেতু আমরা ধরেছি 10 টাকা, তাহলে 5টি বাহু মানে আমাদের 50 টাকা। এটা আমাদের হচ্ছে গ্রাফ কাগজে করতে হবে। চলো কিভাবে এটা করব আমি দেখাচ্ছি। তাহলে দেখো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে, এইখানে দেখো এখানে ব্যাগের সংখ্যা লিখতে হবে, এখানে হচ্ছে ব্যাগের সংখ্যা লিখতে হবে। দেখো আমি ভালো করে লিখে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে ব্যাগের সংখ্যা ওয়াই অক্ষ বরাবর, আর এইদিকে হচ্ছে আমাদের ব্যাগের হচ্ছে দাম, এইদিকে লিখতে হবে ব্যাগের দাম, ব্যাগের দাম ব্যাকেটের টাকায়। আর আমাদের বলেছে যে আমাদের দেখো যেহেতু হচ্ছে 5টি বাহু মানে একটি ব্যাগ, তাহলে আমাদের হচ্ছে প্রথমে কি হবে 1,50, তাহলে 1 × 50, তাহলে একটি ব্যাগ মানে কি 5টি বাহু। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স অক্ষের দিকে তাহলে 5টি বাহু নেব, 1 2 3 4 5, এইখানে তাহলে 5টা বাহু। আর ওয়াই এর দিকে আমাদের বলেছে যে হচ্ছে একটি বাহু মানে 10 টাকা, তাহলে এখানে দেখো যেহেতু একটি বাহু মানে 10 টাকা, তাহলে 5টি বাহু মানে 50 টাকা। তাহলে আমরা ওয়াই এর দিকে তাহলে হচ্ছে 5টি বাহু নেবো, 1 2 3 4 5, তাহলে এইখানে আমাদের পয়েন্ট দিয়ে এই গোল করে দিতে হবে। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, চলো দেখা যাক। বলেছে যে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা নির্ণয় করো। তাহলে আমাদেরকে এইগুলো গ্রাফ কাগজে করতে হবে। দেখো এখানে বলেছে ব্যাগের সংখ্যা, একটি ব্যাগ দাম হচ্ছে 50 টাকা, 2টি ব্যাগ 100 টাকা, 3টি ব্যাগ 150 টাকা, আর 4টি ব্যাগ 200 টাকা। এবার যেহেতু ব্যাগের দাম টাকায় 50 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা, তাহলে এগুলো দেখো অনেক বড় সংখ্যা, এগুলো তো আমরা গ্রাফ কাগজে লিখতে গেলে আমাদের হচ্ছে এগুলো ধরবে না, তাই জন্য আমরা এটাকে ছোট করে ধরে নেবো। আর এখানে দেখো ব্যাগের সংখ্যা যেহেতু 1 2 3 আছে, তাহলে এগুলো অনেক ছোট সংখ্যা, তাহলে এগুলোকে আমরা বেশি করে ধরে নেবো। এইটা কিভাবে করবে, তাহলে দেখো আমরা ধরে নেবো যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 5টি বাহু সমান একটি ব্যাগ। যেহেতু ব্যাগের সংখ্যা অনেক কম, তার জন্য আমরা ওই গ্রাফ কাগজে একটু বড় মানে বেশি বাহু ধরে নেবো, ধরে নিয়ে একটি ব্যাগ হচ্ছে রাখবো। তাহলে 5টি বাহু সমান একটি ব্যাগ। আবার দেখো আমরা লিখবো যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 10 টাকা। তো এইবার আমরা গ্রাফ কাগজে কি করে এটা করব চলো দেখি। তাহলে দেখো আমরা হচ্ছে কেটে নিয়েছি, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এইটা আমাদের হচ্ছে ওয়াই অক্ষ। তো দেখো প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে, এদিকে হচ্ছে ব্যাগের সংখ্যা আর এইদিকে হচ্ছে ব্যাগের দাম টাকা, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হবে ব্যাগের দামটা, আর ব্যাগের সংখ্যা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে আমাদের হচ্ছে একটি ব্যাগ হচ্ছে আমাদের 50 টাকা। তাহলে আমরা এখানে যেটা ধরে নিয়েছি যে 5টি বাহু মানে একটা ব্যাগ, আর 10টি বাহু একটি বাহু হচ্ছে 10 টাকা। তাহলে আমাদের প্রথমে যেহেতু আছে 1,50, বি 2,100, সি 3,150, ডি 4,200, তাহলে বিন্দু চারটি একই সরলরেখায় অবস্থান করছে, সুতরাং লেখচিত্রটি রৈখিক। চলো এবার নেক্সট অঙ্ক কি বলছে দেখা যাক। তাহলে দেখো নেক্সট অঙ্ক আমাদের লেখচিত্র তৈরি করতে বলছে গ্রাফ খাতায়। দেখো নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা নির্ণয় করো।
তাহলে আমাদের কি বলেছে, এখানে ওভার আর ওভারের শেষে রান সংখ্যা দেখো, 1 ওভারে শেষে 4 রান, আবার 3 ওভার শেষে 12 রান, 5 ওভার শেষে 20 রান, আর 7 ওভার শেষে 28 রান। তো এইটাকে আমরা কিভাবে লেখচিত্রিত করবো, দেখো কিভাবে এটাকে ধরে নিতে হবে। দেখো এইখানে দেখো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান আমরা 1 ওভারই রেখে দিলাম, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রেও একটি বাহু সমান 1 রান। তাহলে এটাকে আমরা বাড়াচ্ছি না বা কমাচ্ছি না, এটাকে একই রেখে দিচ্ছি। তাহলে আমরা এটাকে তাহলে গ্রাফ খাতায় কিভাবে লিখবো দেখো। তাহলে একই সেম ভাবে আমাদের এইখানে প্রথমে যেটা আছে ওভারটা আমাদের এক্স অক্ষ বরাবর, প্রথমে তো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আর এক্স অক্ষ কেটে নিয়েছি। তাহলে এইখানে আমাদের হচ্ছে এটা ওভার আর এটা হচ্ছে ওভার শেষে রান সংখ্যা। দেখো এখানে ওভার শেষে রান দিয়ে এটা তীর দিয়ে দেওয়া হবে, আর এখানে হচ্ছে ওভার দিয়ে তীর, এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আর প্রথম পয়েন্ট যেহেতু আছে 1,4, তাহলে আমরা এখান থেকে এখানে 1 ঘর আর উপরে 4 ঘর, এখানে 4, এখানে পয়েন্ট দিয়ে গোল করে দেবো। আবার পরেরটা যেহেতু আছে 3,12, তাহলে দেখো আমরা এখানে 3 ঘর আসবো, 1 2 3, আর ওপরে আমরা কত ঘর যাব, 12 ঘর। তাহলে দেখো এখানে হচ্ছে 5, এখানে 10, আর 1 2, এখানে 12, এখানে দিয়ে গোল করে দেবো। আবার পরেরটা আছে 5,20, তাহলে দেখো এইখানে হচ্ছে 5 ঘর, এইখানে 5 ঘর যাব, এখানে 5, আর ওপরে আমরা যাব হচ্ছে 20 ঘর। তাহলে এখানে 5, এখানে 10, আর এইখানে হচ্ছে 20, তাহলে এখানে পয়েন্ট দিয়ে গোল করে দেবো। আবার পরেরটা দেখো হচ্ছে 7,28 আছে, তাহলে দেখো এখানে হচ্ছে 5 আর হচ্ছে আর 7, এখানে 6 7, আবার ওপরে যাব 28 ঘর, তাহলে এখানে 28 ঘর দিয়ে গোল করে দেবো। দিয়ে দেখো এটাকে যদি আমরা আবার জুড়ি, তাহলে এটাও একটা সরল রেখা আসছে। তাহলে যেহেতু এটা একটা সরল রেখা হচ্ছে, তাহলে আমরা এটাকেও বলতে পারবো যে এটা রৈখিক। তাহলে এটাকেও আমরা সেম একই ভাবে লিখে দেবো। এখানে দেখো যে এখানে a,1,4 আর b,3,12, c,5,20 আর d,7,28 বিন্দু 4টি একই সরল রেখায় অবস্থান করছে, সুতরাং লেখচিত্রটি রৈখিক। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক আমরা দেখবো। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, নেক্সট অঙ্ক বলছে 8-এর দাগের 1 কি বলছে, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল। দেখো যেহেতু আমাদের চেয়েছে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, তাহলে আমরা এটাকে এক্স ধরে নেবো। তাহলে দেখো চলো অঙ্কটা কিভাবে হয়েছে আমরা দেখি। তাহলে দেখো এখানে আমরা ধরে নেবো যে ধরি প্রথমে ছিল এক্স জন আশ্রয় প্রার্থী। তাহলে দেখো প্রথমে 20 দিনের খাবার মজুদ ছিল, আর হচ্ছে ওখানে বলা আছে 7 দিন পর। তাহলে 7 দিন পর মানে কি 20 দিন মাইনাস 7 দিন, তাহলে 13 দিন। 13 দিন পরে দেখো আশ্রয় প্রার্থীদের সংখ্যা তাহলে কত দাঁড়াবে, যেহেতু আমাদের প্রথমে ছিল এক্স জন আর আরো 100 জন আশ্রয় প্রার্থী এখানে যুক্ত হয়েছে, তাহলে এক্স প্লাস 100 জন। আবার তাহলে এটাকে আমরা পরে কি করবো, দেখো এক্স জন আশ্রয় প্রার্থীর খাবার আছে কত দিনের, 13 দিনের। তাহলে একজনেরটা আমরা জেনে নেবো। দেখো একজনের আশ্রয় প্রার্থী তাহলে খাবার আছে 13 ইন্টু এক্স, গুণ হয়ে যাবে, তাহলে 13x দিনের। তারপরে দেখো আমরা কি করব, তারপরে দেখো তাহলে এবার হচ্ছে এক্স প্লাস 100 জন, যেহেতু আমাদের হচ্ছে এক্স প্লাস 100 জন হবে, তাহলে এক্স প্লাস 100 জন আশ্রয় প্রার্থীর খাবার আছে, তাহলে কি হবে 13 ইন্টু 13x বাই এক্স প্লাস 100 দিনের। তাহলে এটা আমরা এবার শর্ত অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারবো যে 13x বাই এক্স প্লাস 100 সমান 11, যেহেতু 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। তাহলে 13x বাই এক্স প্লাস 100 সমান 11। তাহলে এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে দিলে আমাদের কি আসবে 13x সমান 11x প্লাস 1100। তাহলে এখান থেকে 13x মাইনাস 11 সমান 1100, এখান থেকে এটা বিয়োগ হয়ে গেলে আমাদের 2x থাকলো, এখান থেকে এইটা 1100, আবার x সমান 1100 বাই 2, তাহলে x সমান 550 জন। তাহলে আমাদের x সমান বেরিয়ে পড়লো। তাহলে সুতরাং প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক দেখো বলেছে অমল একটি 2 অঙ্কার লিখেছে যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11। এই সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সমীকরণ গঠন করে অমলের লেখা 2 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। তাহলে চলো এটা আমরা কি করে করব, চলো দেখা যাক। তাহলে দেখো
তাহলে দেখো ধরি 2 অঙ্কের সংখ্যার একক স্থানীয় মান, যেহেতু 2 অঙ্কের সংখ্যা তাহলে আমরা ধরে নেব কি একক স্থানীয় মান x, আর হচ্ছে দশক স্থানীয় মান তাহলে কত হবে, যেহেতু বলা হয়েছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি যেহেতু 11, তাহলে আমরা যদি একটা অঙ্ক বাদ মানে হচ্ছে 11 থেকে একটা অঙ্ক বাদ দিই, তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় অঙ্কটি পেয়ে যাব। তাহলে দশক স্থানীয় মানটা 11 - x। তাহলে সুতরাং সংখ্যাটি হয়, দেখো যেহেতু দশক স্থানীয় মান এটা 11 - x, তাহলে দশক মানে 10 গুণ থাকে, তাহলে 10 × 11 - x তার সাথে প্লাস x। তাহলে আমাদের এটাকে যদি 10 গুণ করে দিই 110 আর -10x প্লাস x, তাহলে দেখো এখান থেকে 110 মাইনাস এটা 9x বিয়োগ করলে 9x, তাহলে 110 - 9x সুতরাং সংখ্যাটি হয়। তাহলে এটা আমাদের সংখ্যা। তাহলে এবার দেখো এখন 2 অঙ্কের সংখ্যার স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়, দেখো যদি স্থান বিনিময় করা হয়, এইখানে দেখো দশকের জায়গায় এককের জায়গায় দশক আর দশকের জায়গায় এককটি যদি আনা হয়, তাহলে দেখো যেহেতু আমাদের একক স্থানীয় মানে x, তাহলে দেখো এখানে দশকের জায়গায় এক্সটা আনা হয়েছে, তাহলে 10 × x, আর এখানে একক স্থানীয় মানের জায়গায় দেখো দশক স্থানীয় মানটা আনা হয়েছে, তাহলে 11 - x। তাহলে এখান থেকে আমরা 10x প্লাস এইখানে 11 - x, তাহলে এখান থেকে 9x প্লাস 11। এখান থেকে আমরা শর্ত অনুযায়ী লিখতে পারি যে 110 - 9x প্লাস 63 সমান 9x প্লাস 11। যেহেতু বলেছে এই সংখ্যা দুটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে দেখো এইটা তো আমাদের এটা তো সংখ্যা, এইটা তো আমাদের সংখ্যা, এর সাথে যদি আমরা 63 যোগ করি তাহলে আমাদের এই স্থান পরিবর্তন হয়। তাহলে এটা 9x প্লাস 11 লিখতে পারবো। দেখো 110 - 9x প্লাস 63 সমান 9x প্লাস 11। তাহলে এবার দেখো আমরা এটাকে হচ্ছে -9x প্লাস এটাকে আমরা যোগ করে দেবো, তাহলে 173 আর সমান 9x প্লাস 11, আর এদিকে হচ্ছে 9xটা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা -9x হয়ে যাবে, আর এখান থেকে এই 173টা এদিকে গেলে -173 হয়ে যাবে, তাহলে এটা 11 - 173, আর এইখানে হচ্ছে -9x -18x সমান -162। তাহলে এখান থেকে এই মাইনাস দুদিকে কেটে গেল, তাহলে x সমান কি হবে 162/18, তাহলে x সমান 9। তাহলে আমাদের একক স্থানীয় মান x আমরা ধরেছিলাম, তাহলে এখানে একক স্থানীয় মান আমাদের কত হয়ে গেল 9, আর তাহলে দশক স্থানীয় মান 11 - 9 সমান 2। ঠিক আছে, এবার আমরা চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখবো। নেক্সট অঙ্ক দেখো 9 দাগের একটা কি বলেছে, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 12 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এটা আমাদেরকে ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলছে। চলো তো এটা কি করে করবো চলো দেখা যাক। আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা একটু ভুল হয়েছে। দেখো আগের অঙ্কটা বলেছে যে একক স্থানীয় মান যেহেতু 9 আর দশক স্থানীয় মান 11 - 9 2, তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, তাহলে সংখ্যাটা আমাদের দেখো 29 হবে, সংখ্যাটি 29 হবে। চলো নেক্সট অঙ্ক 9 দাগের একটা সলভ করা যাক। দেখো প্রথমে আমরা লিখবো লোক সংখ্যা, যেহেতু আমাদের 36 জন বলা আছে, আর আমাদের চেয়েছে কাজের পরিমাণ, তো কাজের পরিমাণটা একক হচ্ছে মিটার, আমাদের কাজের পরিমাণটা যেহেতু চেয়েছে তাহলে এটাকে আমরা লাস্টে লিখবো। আর এইখানে প্রথমে তাহলে আমরা লিখবো লোক সংখ্যা, যেহেতু আমাদেরকে বলেছে 36 জন লোক হচ্ছে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে কি সময়, এখানে সময় লিখবো, এখানে ঘন্টা লিখবো। তাহলে দেখো এখানে 3 × ঘন্টা করলে আমরা সময়টা বের করতে পারবো। দেখো 12, এখানে হচ্ছে 6 ঘন্টা করে কাজ করে 12 দিন, তাহলে হচ্ছে 72 ঘন্টা কাজ করে। তাহলে এখানে কাজের পরিমাণ কত 120 মিটার। আবার দেখো বলেছে যে আরো 6 জন লোক যদি কাজের সাথে যুক্ত হয়, তার মানে কি 36
প্লাস আরো 6 মানে 42 জন যদি আরো কাজের সাথে যুক্ত হয় তাহলে দৈনিক কাজের পরিমাণ কি হয় দেখো আরো 2 ঘন্টা বেড়ে যায়। তাহলে দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে যদি বাড়ানো হয়, এবং এখন তাহলে 9 দিনে, এবার বলেছে 9 দিনে, তাহলে দেখো যদি আরো 2 ঘন্টা বাড়ে এটা কত হবে 8 হয়ে যাবে, আর 9 দিনে বলেছে তাহলে 8 9 72, তাহলে 72 ঘন্টায় তাহলে কাজের পরিমাণ কত হবে এটা আমাদের চেয়েছে। তাহলে এটা কিভাবে করবো দেখো, তাহলে দেখো এইটার সাথে আমাদের এইটার প্রথমে লোক সংখ্যার সাথে কাজের পরিমাণটার আমাদের সম্পর্ক দেখতে হবে, কি সম্পর্ক হয় এটা। দেখো আমাদের প্রথমে সময়টাকে স্থির রাখতে হবে, সময় একই থাকলে দেখো লোক সংখ্যার আর কাজের পরিমাণ কি হবে দেখো সরল সম্পর্ক হবে। যেহেতু লোক সংখ্যা বাড়লে আমাদের কি হবে কাজের পরিমাণও বাড়বে, আবার যদি কাজের পরিমাণ আমরা বাড়াতে চাই তাহলে আমাদেরকে লোক সংখ্যাও বাড়াতে হবে। তাহলে দেখো এটা সালের সরল সম্পর্ক হচ্ছে লোক সংখ্যার সাথে কাজের পরিমাণটা। আবার দেখো যদি আমরা লোক সংখ্যাকে যদি ঠিক রাখি তাহলে সময়ের সাথে কাজের পরিমাণটা কি হবে, এটাও আমাদের সরল সম্পর্ক হবে, কারণ আমরা যদি বেশি সময় কাজ করি তাহলে আমাদের কাজের পরিমাণও বাড়বে, তাহলে সেহেতু এটা সরল সম্পর্ক। তাহলে দেখো আমাদের নির্ণয়, তাহলে কাজের পরিমাণটা যদি আমরা বের করতে চাই কি হবে দেখো, এই সরল সম্পর্ক হলে কি হয় এটা উল্টে যায়, এটা মানে হচ্ছে এইটা উপরে হবে এটা নিচে হবে, তাহলে এটা 42/36 আর এটা 72/72 আর ইন্টু 120 লিখতে হবে। তাহলে দেখো এখানে সেটাই করা হয়েছে, 42/36 ইন্টু 72/72 ইন্টু 120। তাহলে এখান থেকে আমাদের 72 কেটে গেল, আর হচ্ছে এটা থেকে এটা যদি কাটাকাটি করা হয় দেখো 72 কেটে গেল, তাহলে এটা 6 6 36, এটা 6 7 42 আর এটা 6 20, এটা এখানে 20, তাহলে 7 × 20 সমান 6 20 120, তাহলে এখানে 140 মিটার। তাহলে অতএব 140 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে হবে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলা আছে যে এবছর একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। এইবার দেখো কি চেয়েছে, পরীক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয় তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে, আর শুধু বাংলায় A+ পেয়েছে কতজন, শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন, আর উভয় বিষয়ে A+ পায়নি কতজন, এটা চেয়েছে। চলো দেখবো এটা কিভাবে হবে। চলো তাহলে আমাদেরকে দেখো কি করতে হবে, বাংলায় A+ পেয়েছে বের করতে গেলে কি করতে হবে, যেহেতু বলেছে যে 85%, তাহলে 120 জনের মধ্যে 85%, তাহলে দেখো 85% মানে 85/100 ইন্টু 120, তাহলে 85%, তাহলে মোট কতজন বাংলায় A+ পেয়েছে আমরা দেখতে পারবো। দেখো 120 ইন্টু 85/100 করলে তাহলে আমাদের বাংলায় A+ পেয়েছে 102 জন। এইবার অঙ্কে A+ পেয়েছে দেখতে গেলে কি করতে হবে, দেখো যেহেতু 70% বাংলায় A+ হয়েছে তাহলে 120 ইন্টু 70/100, তাহলে আমাদেরকে 120 70% অঙ্কে A+ পেয়েছে, তাই জন্য দেখো এটা কাটাকাটি করলে আমাদের কত আসবে 84 জন। এবার দেখো এবার আমাদের উভয় বিষয়ে A+ পেয়েছে, যেহেতু 65% বলা আছে তাহলে 120 মধ্যে 65%, তাহলে দেখো 120 জনের মধ্যে 65% মানে 120 ইন্টু 65/100, তাহলে 78 জন। এবার আমাদের আর কি চেয়েছিল যে শুধু বাংলায় A+ পেয়েছে, তাহলে শুধু বাংলায় A+ পেয়েছে বের করতে গেলে কি করতে হবে দেখো, যেহেতু বাংলায় মোট A+ পেয়েছে দেখো 102 জন, আর হচ্ছে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন 78 জন, তাহলে শুধু বাংলায় পেয়েছে করতে গেলে কি করতে হবে দেখো 102 জন থেকে 78 জন বাদ দিতে হবে, মানে বাংলায় শুধু A+ পেয়েছে যতজন তার থেকে উভয় বিষয়ে A+ পেয়েছে বাদ দিলেই আমরা শুধু বাংলায় A+ পেয়েছে কতজন বুঝতে পারবো। দেখো তাই জন্য আমরা এখানে এটা বিয়োগ করা হয়েছে, তাহলে কতজন হচ্ছে 24 জন। আর শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন, দেখো শুধু অঙ্কে A+ পেয়েছে বের করতে গেলেও সেই একইভাবে বের হবে, যতজন অঙ্কে A+ পেয়েছে সেখান থেকে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন সেটা আমরা বিয়োগ করে দেবো, দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 6 জন এসেছে। আবার উভয় বিষয়ে A+ পাইনি, তাহলে সেটা বের করতে গেলে কি করতে হবে, দেখো এইখান থেকে আমরা তাহলে কি করব, দেখো
এখান থেকে 120 থেকে 78 জন মানে উভয় বিষয়ে প্লাস হয়েছে, আর 24 জন মানে শুধু বাংলায় প্লাস হয়েছে, আর শুধু অঙ্কে প্লাস হয়েছে 6 জন। তাহলে এই মানে এই তিনটাকে বিয়োগ করলেই আমরা বুঝতে পারবো তাহলে উভয় বিষয়ে প্লাস পায়নি কতজন। দেখো এখানে সেটাই করেছে, 120 থেকে বিয়োগ করা হয়েছে তাহলে 78, আর 24 আর 6, তাহলে এখান থেকে 120 জন মাইনাস 108 জন সমান 12 জন অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিনে এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। আবার সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো। তাহলে দেখো এইখানে এইটা কিভাবে হবে চলো আমরা দেখি। তাহলে এখানে দেখো অবনী, তাহলে দেখো এখানে কি বলেছে আরেকবার দেখি। বলেছে যে অবনী তাহলে দেখো কাজ করছে, দেখো অবনী আলাদা হবে 20 দিনে। তাহলে অবনী কাজে মানে কাজের এক অংশ কাজ করে কত দিনে, 20 দিনে। তাহলে যদি মানে এক অংশ করে 20 দিনে, তাহলে যদি একদিনে তাহলে কত কাজ করবে অবনী। দেখো এখানে কি করেছে দেখো, তাহলে যদি একদিনে অবনী একদিনে করবে কত, 1/20 অংশ। আবার আনোয়ার একদিনে কাজ করে কত, আনোয়ার তাহলে একদিনে করবে কত, 1/25 অংশ। যেহেতু এখানে বলেছে যে অবনী একটি কাজ 25 দিনে শেষ করতে পারে, 25 দিনে করতে পারে। আবার তারা একসাথে কাজ শুরু করার দেখো 10 দিন পর দুজনেই চলে গেল। তাহলে আমরা দেখবো যে দুজনে আলাদাভাবে 10 দিন করে মানে মোট কাজ তাহলে কত করছে দেখো এখানে, তাহলে সেইটা করা হয়েছে দেখো। আবার দেখো এখানে তাহলে অবনী 10 দিনে কাজ করে 1/20 অংশ ইন্টু 10 মানে 1/2 অংশ। আবার আনোয়ার একদিনে কাজ করে 1/25 অংশ। আবার তাহলে 10 দিনে করবে কত, 1/25 ইন্টু 10 মানে 2/5 অংশ। তাহলে দুজনে একত্রে 10 দিনে করবে কত না, ওই 1/2 আর 2/5 অংশ আমরা যোগ করে দেবো দিলে পরেই তাহলে একত্রে তাহলে কতদিন কাজ করে বোঝা যাবে। দেখো 1/2 যোগ 2/5, তাহলে এটা যোগ করতে কত আসছে, 9/10 অংশ। এবার অতএব কাজটি বাকি থাকে সমান, যেহেতু মোট কাজ 1 অংশ আর সেখানে দেখে 10 দিনে ওরা 9/10 অংশ করে দিচ্ছে অবনী আর হচ্ছে আনোয়ার। তাহলে এই 9/10 এখান থেকে বিয়োগ হয়ে গেল মোট কাজ থেকে, তাহলে 1/10 অংশ কাজটি বাকি থাকছে। এইবার তাহলে দেখো পুরো কাজটি তাহলে দেখো সুখেন পুরো কাজটি একা করতে তাহলে কতদিন, তাহলে সুখেন তাহলে পুরো কাজটা কত সময় নেবে। তাহলে এখানে সুখেন করতে সময় লাগবে তাহলে 3 × 10 সমান 30 দিন। যেহেতু 1/10 অংশ কাজ বাকি দিনে করছে, দেখো 3 দিনে শেষ করছে। যেহেতু 1/10 অংশ কাজ যদি 3 দিনে শেষ করবে তাহলে 1 অংশ কাজ হচ্ছে তাহলে হচ্ছে দেখো এটা 3 × 10 তাহলে এটা 30 দিনে শেষ করবে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখবো। নেক্সট হচ্ছে আমাদের আছে দেখো উপপাদ্য 10-1। চলো এটা করা যাক। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে প্রথমে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে বলেছে, আমরা তাহলে ABC একটা যে কোনো ত্রিভুজ এঁকে নেবো। তাহলে এখানে প্রদত্ত তাহলে কি লিখবো, যেটা দেওয়া আছে যে প্রথমে আমাদেরকে একটি ত্রিভুজ আঁকতে বলেছে তো সেটাই লিখবো যে ত্রিভুজ ABC একটি যে কোনো ত্রিভুজ। প্রামাণ্য মানে কি, যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো ত্রিভুজ, তাহলে এখানে প্রামাণ্যতে আমরা এটাই লিখবো যে ত্রিভুজ ABC এর 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান। অর্থাৎ কি, কোণ ABC যোগ কোণ ACB যোগ কোণ BAC সমান 180 ডিগ্রি। দেখো কোণ ABC মানে এই B কোণটা যোগ ACB মানে C কোণটা,
কোণ বিএসি মানে এই কোণটা, তাহলে এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে অঙ্কন আমরা তাহলে প্রমাণ করার জন্য বা প্রমাণের সুবিধার্থে আমরা তাহলে একটা অঙ্কন করে নেবো। কি অঙ্কন করবো দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বাড়াবো। দেখো ডি পর্যন্ত বাড়ানো হয়েছে এখানে, তাহলে এখানে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ালাম। দেখো এখানে ডি পর্যন্ত বাড়িয়েছে। আচ্ছা এবার প্রমাণটা কি করে হবে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এসিডি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি। দেখো এবিসি এর কোণ এসিডি মানে এই সি কোণটা, কোণ এসিডি মানে এই সি কোণটা সমান কি কোণ এবিসি, আর কোণ বিএসি মানে ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান। এটা আমরা কি 7 নম্বর উপপাদ্য থেকেই জানি। তাহলে এখানে এইটাই লেখা আছে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এসিডি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি। দেখো সুতরাং ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান, বা কোণ এসিডি যোগ কোণ এসিবি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ এসিবি। দেখো এখানে খালি এসিবিটাকে যোগ করে নিয়েছে এইখানে কোণ এসিডি সমান কি কোণ এবিসি যোগ বিএসি। এখানে দেখো কোণ এবিসি আছে, বিএসি আছে, এবিসি মানে বি কোণটা আছে, আর হচ্ছে বিএসি মানে এই কোণটা আছে, শুধু সি কোণটা নেই, তাই জন্য এখানে সি কোণটা আমরা পরের লাইনে এটা যোগ করে নিয়েছি কোণ এসিবি। দুদিকেই যোগ করতে হবে, তবে কেটে গিয়ে দেখো ফের এটাই থাকবে, তবে তাই জন্য আমরা দুদিকে এসিবি যোগ করে নিয়েছি। এসিবি যোগ করতেই দেখো এই কোণ এবিসি যোগ বিএসি এসিবি হয়ে গেছে, তাহলে উভয় পাশে কি করেছে কোণ এসিবি যোগ করেছে। এরপরে দেখো তাহলে দেখো কোণ এসিডি যোগ এসিবি সমান কত হয়ে গেছে 180 ডিগ্রি। সুতরাং বিডি সরলরেখাংশের উপর সি বিন্দুতে সি এর সরলরেখাংশ দণ্ডমান। দেখো বিডি সরলরেখাংশের উপর কি উপর সি বিন্দুতে এই সি এর সরলরেখাংশ দণ্ডমান, তাই জন্য কি কোণ এসিডি যোগ কোণ এসিবি সমান 180 ডিগ্রি। এবার তাহলে দেখো কোণ এসিডি যোগ কোণ এসিবি মানে কি আমাদের কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি। তাহলে এখানে পরের লাইনে কি করেছে দেখো, কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান 180 ডিগ্রি। তাহলে এইখানে দেখো কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট উপপাদ্য দেখো, চলো এটা করা যাক। উপপাদ্য 11 এখানে কি বলেছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, প্রদত্ত আমাদের কি লিখতে হবে, ধরি ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু বিসি। দেখো এখানে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু এসি, এখানে আমরা দেখতেই পাচ্ছি দেখো এই আমাদের হচ্ছে ত্রিভুজ এবিসি আর বৃহত্তর বাহু এসি। প্রামাণ্য মানে কি আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে যে যদি এবি প্লাস এসি বড় হয় বিসির চেয়েও, তাহলে প্রমাণ করি, তাহলে প্রমাণিত হবে যে যদি আমরা এবি প্লাস এসি বড় বিসির চেয়েও তাহলে যদি প্রমাণ করতে পারি, তাহলে প্রমাণিত হবে কি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এই দেখো এখানে এবি একটি বাহু আর হচ্ছে এসি একটি বাহু আর বিসি আরেকটি বাহু, তাহলে এবি আর এসি যদি যোগ করি সেটা বিসির চেয়েও যদি বড় দেখাতে পারি, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে অঙ্কনে কি করেছে দেখো, অঙ্কনে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ কি এডি লম্ব বিসি। দেখো ত্রিভুজ এবিসি এর এই শীর্ষবিন্দু এই এ বিন্দু থেকে বিসি এর উপর, দেখো এই বিসি এর উপর এডি লম্ব টেনেছে। দেখো এডি লম্ব টেনেছে, লম্ব মানে কি এই দুটো কোণ আমাদের 90 ডিগ্রি হবে লম্ব। তাহলে দেখো এডি লম্ব বিসি। আর প্রমাণটা কি করে হবে দেখো, ত্রিভুজ এডিবি এর দেখো কোণ এডিবি সমান এক সমকোণ। দেখো ত্রিভুজ কি বলেছে এডিবি, এই ত্রিভুজটার কোণ এডিবি মানে ডি কোণটা 90 ডিগ্রি মানে কি এক সমকোণ। দেখো এইখানে অঙ্কন অনুসারে দেখো অঙ্কন অনুসারে যেহেতু এডি লম্ব বিসি তাই এইটা এক সমকোণ। আচ্ছা কোণ, তারপরে দেখো কোণ এডিবি
সমকোণ ও কোণ বিএডি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের পরিমাপ কি হয় নাকি সমকোণের পরিমাপের চেয়েও ছোট হয়। আমরা জানি যে সমকোণের পরিমাপের মানে 90 ডিগ্রি কোণের সমকোণকে আমরা সূক্ষ্মকোণ বলি, এখানে সেটাই লেখা আছে দেখো, সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপের চেয়ে ছোট। তাহলে ওই জন্য এখানে দেখো কোণ এডিবি সমকোণ ও কোণ বিএডি সূক্ষ্মকোণ। বিএডি মানে আমাদের এই এ কোণটা, বিএডি মানে কোণ এই কোণটা তাহলে 90 ডিগ্রি কোণের চেয়েও ছোট, তাহলে ওটা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ কি কোণ এডিবি বড় কাটছেও কোণ বিএডি এর চেয়েও। এইটা এখানে এটা লেখা আছে, কারণ এটা তো 90 ডিগ্রি আর এইটা হচ্ছে এটা সূক্ষ্মকোণ মানে ছোট, তাহলে এখানে দেখো কোণ এডিবি বড় কাটছেও কোণ বিএডি এর চেয়েও। তারপর দেখো সুতরাং কি এ বি বড় বিডি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। দেখো এ বি বড় হবে কাটছেও এডির চেয়েও, এটা কি করে বলতে পারি যে আমরা বড় হবে, কারণ কি আমরা কি জানি যে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। ক্ষুদ্রতর কোণ এ এর বিপরীত বাহুর চেয়েও, ক্ষুদ্রতর কোণ কি এ এর বিপরীত বাহু বিডি, তাহলে বিডির চেয়েও এই এ বিটা বড় হবে, এখানে এটাই করেছে। আবার দেখো ত্রিভুজ এডিসি মানে এই এডিসি এই ত্রিভুজটা, এবার দেখো এডিসি এর কি কোণ এডিসি সমান 1 সমকোণ। দেখো এডি কোণটা 1 সমকোণ অঙ্কন অনুসারে, যেহেতু এডি লম্ব পিসি তাই জন্য। আবার দেখো কোণ এডিসি সমকোণ ও কোণ ডিএসি সূক্ষ্মকোণ। দেখো কোণ এডিসি তো সমকোণ আর ডিএসি মানে এই কোণটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির চেয়েও কম কোণ সূক্ষ্মকোণ। এখানে এটাই এখানে আবার লেখা আছে দেখো সূক্ষ্মকোণের পরিমাপ কি হয় সমকোণের পরিমাপের চেয়েও ছোট হয়। অর্থাৎ তাহলে কি হবে কোণ এডিসিটা বড় হবে কোণ ডিএসি এর চেয়ে, যেহেতু কোণ এডিসি 90 ডিগ্রি আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়েও কম অবশ্যই, তাহলে এইটা বড় হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, সুতরাং কি এসি বড় ডিসি, এসি ডিসির চেয়ে বড়, এটাকে 2 নম্বর দেওয়া হয়েছে। দেখো এসি মানে কি এটা হচ্ছে ডিসির চেয়েও বড় হবে, যেহেতু এটা হচ্ছে বড় কোণের বিপরীত বাহু সবসময় বড় হয়, আর ওই ছোট কোণের বিপরীত বাহুর চেয়েও। দেখো এখানে তাই জন্য এসি বড় ডিসি, এটাকে 2 নম্বর দিয়েছে। তাই ব্র্যাকেটে লিখে দিয়েছে ত্রিভুজের বৃহত্তর কোণের পরিমাপ বিপরীত বাহু বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা দেখো এখানে জাস্ট এই আর 1 নম্বর আর 2 নম্বর কি যোগ করে দিয়েছে। দেখো যোগ করতেই এ বি যোগ এসি বিডি যোগ ডিসি, দেখো তাহলে এবি যোগ এসিটা বড় হবে কাছে বিডি যোগ ডিসির চেয়েও। আর এখান থেকে আমরা কি বলতে পারি এবি যোগ এসিটা বড় কার চেয়েও বিসির চেয়েও, কারণ বিসি মানে কি দেখো বিডি যোগ ডিসি, দেখো এখানে বিডি যোগ ডিসি, তাহলে বিডি যোগ ডিসির জায়গায় আমরা বিসি লিখে দেবো, তাহলে এবি যোগ এসিটা বড় হবে বিসির চেয়েও। দেখো আমরা এখানে এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, দেখো এবি যোগ এসির বড় কার চেয়েও বিসির চেয়েও, এখানে এবি যোগ এসিটা বড় বিসির চেয়েও, আর এই প্রমাণটা হয়ে গেল। নেক্সট উপপাদ্য দেখো 10-3, চলো এটা করা যাক। দেখো এখানে কি বলেছে, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে দেখো এবিসি যে কোনো একটা ত্রিভুজ আমরা প্রথমে নিয়ে নেব। তাহলে কি বলছে, প্রথমে 2টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে, দেখো এইখানে ত্রিভুজ এসি আর এবি দেখো দুটো বাহু দৈর্ঘ্য আলাদা, এটা এবিটা ছোট আর এসিটা বড়। তাহলে কি বলেছে, 2টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ, তারপর এইটা এসিটা যেহেতু বৃহত্তর তাহলে এবিসি, তাহলে এবিসি কোণ এবিসি মানে বি কোণটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এই এবিটা যেহেতু ক্ষুদ্রতম বাহু, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে সি, তাহলে সি কোণের থেকে বি কোণটা হচ্ছে বড় হবে। তো এটাই এখানে। তাহলে প্রদত্ত কি দেয়া আছে দেখো, ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ এবিসি যে কোনো ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য, দেখো এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। দেখো এসি বাহুর দৈর্ঘ্য এই এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আর অর্থাৎ কি এসি বৃহত্তর এবি, দেখো এসিটা বড় কাছে এবির চেয়েও, এটা এখানে লেখা হয়েছে। প্রামাণ্য মানে কি আমাদেরকে কি প্রমাণ করতে হবে, দেখো এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর। এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর অর্থাৎ কি কোণ এবিসি
বৃহত্তর কোণ এসিবি। দেখো কোণ এবিসি বি কোণটা বৃহত্তর কার চেয়েও, কোণ এসিবির চেয়েও, সেটাই প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কনে কি করেছে দেখো, এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে, দেখো এসি বাহু থেকে কি এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে একটা এডি কেটে নিয়েছে। এখানে দেখো এটাই বলেছে, এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে এডি অংশ কেটে নিলাম। দেখো এডি অংশ কেটে নিয়েছে, নিয়ে বিওডি বিন্দু দুটি যোগ করলাম। দেখো বিওডি এই দুটো খালি যোগ করে দিয়েছে। এবার প্রমাণটা দেখো কি করে হচ্ছে, ত্রিভুজ এবিডি এর এবি সমান এডি। দেখো এবি আর এডি সমান, প্রথমে আমরা বলেছি অঙ্কন অনুসারে, অঙ্কনে আমরা বলেছি যে এডি এবি কে এবির সমান এডি কেটে নেওয়া হয়েছে, তাই জন্য এখানে কি এবি সমান এডি। তাহলে অতএব কি কোণ এবিডি সমান কোণ এডিবি। দেখো এবি কোণটা সমান এডি কোণটা, কেন সমান, কারণ দেখো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। দেখো তাহলে যেহেতু এই এডি বাহু আর এবি বাহু সমান, তাহলে এর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এবি বাহুর বিপরীত কোণ এইটা আর এডি বাহুর বিপরীত কোণ এইটা। তাহলে এরপর কি বলি, দেখো ত্রিভুজ ডিসিবি এর বহিস্থ কোণ এডিবি। তাহলে দেখো ডিসিবি ত্রিভুজ ডিসিবি এর বহিস্থ কোণ এডিবি আর সমান কি, দেখো এডিবি এডি কোণটা সমান কি কোণ ডিসিবি, কোণ হচ্ছে ডিসিবি মানে এই হচ্ছে সি কোণটা যোগ ডিবিসি মানে হচ্ছে বি কোণটা, এই দুটো যোগ কি সমান, এই দুটো যোগ কি এডিবি মানে এই ডি কোণটা। তাহলে দেখো ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের পরিমাপের সমষ্টির সমান, তাই জন্য কোণ এডিবি সমান কি কোণ ডিসিবি যোগ কোণ ডিবিসি। অর্থাৎ কি কোণ এডিবিটা তাহলে বড় কোণ ডিসিবির থেকে। দেখো কোণ এডিবি মানে এডি কোণটা বড় হবে, এডি কোণটা বড় হবে কাদের থেকেও নাকি কোণ ডিসিবি। তাহলে দেখো ডিসিবি এই সি কোণটার চেয়েও বড় হবে, বা এসিবি মানে এই সি কোণটার চেয়েও, বা এসিবি আর হচ্ছে ডিসিবি একই, ডিসিবি আর এসিবি মানে একই কোণ। তাহলে দেখো কিন্তু কোণ এডিবি সমান কোণ এবিডি। দেখো কোণ এডিবি মানে কি সমান কি কোণ এ বি ডি। তাহলে এই বি কোণটা এই দুটো তো সমান, সুতরাং কি কোণ এবিডিটা বড় হবে কার চেয়েও, কোণ এসিবি এর চেয়েও। দেখো কোণ এবিডি মানে বি কোণটা বড় হবে এসিবি মানে সি কোণের চেয়েও। তাহলে দেখো সুতরাং কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এবিডি এর চেয়েও। দেখো কোণ এবিসি মানে এই বি কোণটা বড় কার চেয়েও, কোণ এবিসি মানে কি এই গোটা বি কোণটা বড় কার চেয়েও, বি কোণটা দেখো এই গোটা বি কোণটা এবিসি মানে কি গোটা বি কোণটা কার চেয়েও বড় এবিডি মানে এই শুধু এই কোণটার চেয়েও বড়, এখানে সেটাই বলেছে। সুতরাং কোণ এবিসি বড় কোণ এবিডি এর চেয়েও। আবার কি দেখো কোণ এবিডিটা কার চেয়েও বড়, কোণ এসিবি মানে এসি কোণটার চেয়েও বড়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এসিবি এর চেয়েও। দেখো কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এসিবি এর চেয়েও। তো এটাই আমরা এখানে বলতে পারি, দেখো কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এসি মানে সি কোণটার চেয়েও বড়। প্রমাণটা হয়ে গেল। নেক্সট উপপাদ্য দেখো 10-4, উপপাদ্য 12, বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। তাহলে দেখো প্রথমে এখানে একটা বহুভুজ আঁকা আছে। দেখো এখানে বহুভুজ কি আছে, দেখো এ বি
সি ডি ই এফ জি এইচ এই একটা বহুভুজ আছে। তো এখানে প্রদত্ততে আমাদেরকে এখানে এটাই লিখতে হয় যে দেখো এখানে লেখা আছে, যেহেতু প্রথমে লেখা আছে বহুভুজ, তাহলে এখানে ধরি এ বি সি ডি ই এফ জি এইচ একটি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এন সংখ্যক যেহেতু বলা আছে মানে যে এই ডট ডটটা দেখো করা আছে এই জন্যই, যেহেতু এন সংখ্যক বলা আছে মানে এখানে আরো বাহু থাকতে পারে, তাই জন্য এখানে এন সংখ্যক বাহু বলা আছে। তাহলে তারপরে দেখো প্রামাণ্য, মানে আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যেহেতু এখানে বহুভুজের বলেছে, বহুভুজ আমাদের এখানে এন সংখ্যক, তাই জন্য এখানে প্রামাণ্যতে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এটা প্রমাণ করলেই আমরা বলে দিতে পারবো যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এবার দেখো অঙ্কন কি করেছে, অঙ্কন দেখো এই যে এ সি মানে এ সি এ ডি এ ই এ এফ এ জি আর এ এইচ, সরি এ জি, তাহলে এই পর্যন্তই। আর হ্যাঁ এ এইচ এই কর্ণগুলোকে খালি আঁকা হয়েছে। দেখো এখানে দেখো অঙ্কনে এটাই বলা আছে এ সি এ ডি এ ই এ এফ এ জি এ এইচ কর্ণগুলি আঁকা হলো। এইবার দেখো প্রমাণটা কি হচ্ছে, দেখো এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দু, দেখো এ বিন্দুর সাথে বহুভুজের অন্য কৌণিক বিন্দু, দেখো এ হচ্ছে সি আছে ডি আছে, দেখো এই একটা কোণ এ সি এ ডি, তাহলে এগুলো হচ্ছে একটা কৌণিক বিন্দু। তাহলে দেখো এখানে বলা আছে দেখো এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দু সি ডি ই এফ জি এইচ, দেখো সি ডি ই এফ জি এইচ দেখো যুক্ত করার ফলে অর্থাৎ কি এ বিন্দুগামী এ সি এ ডি এ ই এফ এ জি এইচ কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এই কর্ণগুলো যুক্ত করার ফলে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আর ত্রিভুজটা কি হয়েছে দেখো n-2 সংখ্যক। এখানে দেখো ত্রিভুজের বাহু সংখ্যা কটা, দেখো 1 2 3 4 5 6 7 8, যেহেতু 8টা আছে বাহু সংখ্যা, তাহলে এইখানে দেখো বাহুর জায়গায় যদি আমরা n এর জায়গায় বাহু বসাতে হয় মানে হচ্ছে 8 - 2 সমান 6, তাহলে এখানে দেখো ত্রিভুজ সংখ্যা হচ্ছে 6টাই হয়েছে 1 2 3 4 5 6। তাহলে দেখো এই একটা ত্রিভুজ 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 এই একটা ত্রিভুজ, মোট 6টি ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে এটাই বলা আছে যে কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে, মানে 6টি ত্রিভুজ তৈরি হয়েছে। অতএব কি এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি। এবার দেখো এদের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে, আমরা কি জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, এটা এই তিনটে মিলিয়ে 180 ডিগ্রি এই ত্রিভুজ। আবার দেখো এই 3টি কোণ মিলিয়েও 180 ডিগ্রি, আবার এই 3টি কোণ মিলিয়েও 180 ডিগ্রি, এই 3টি কোণ মিলিয়েও 180 ডিগ্রি, এটাও 180 এইটাও 180। তাহলে দেখো এখানে কি আছে যে বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। n-2 মানে কি আমাদের কাছে মানে 6, এখানে 6, তাহলে হচ্ছে 6 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। আবার দেখো n-2 × 2 সমকোণ, 2 সমকোণ মানেই হচ্ছে আমাদের 180 ডিগ্রি মানেই কি 2 সমকোণ, তাহলে হচ্ছে দেখো 2 × n-2 সমকোণের সমান প্রমাণিত। এবার 11 দাগের কি বলছে দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, বলেছে যে প্রমাণ করো ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যবর্তী তিনটি দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। চলো এটা কিভাবে আমরা প্রমাণ করবো, দেখো ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটি দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। তাহলে এখানে আমাদের কি চেয়েছে দেখো, আমরা প্রথমে একটা ত্রিভুজ এখানে দেখো এবিসি একটা যে কোনো ত্রিভুজ। এইবার আমাদেরকে বলেছে যে দেখো এই কি প্রমাণ করতে হবে না, ত্রিভুজটির মধ্যমা তিনটি দৈর্ঘ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটি দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। তাহলে এবিসি একটা ত্রিভুজ, তার মধ্যমা গুলো দেখো আমরা কেটে নিয়েছি, এই তো বিসি বাহুর এডি মধ্যমা,
আবার এই এবি বাহুর এফসি মধ্যমা, আবার এই এসি বাহুর বিই মধ্যমা। তো এইখানে দেখো এই তিনটে হচ্ছে মধ্যমা। আমাদেরকে তাহলে কি করতে হবে, এই ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা মানে কি এই তিনটে বাহুর হচ্ছে যোগফলটাই পরিসীমা। তাহলে আমাদেরকে চেয়েছে যে পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। তাহলে এই পরিসীমাটার যোগফল এই তিনটি মধ্যমার যোগফলের চেয়েও বড় হবে, এটাই চেয়েছে। তাহলে দেখো আমাদের যেটা প্রদত্ত সেটা আমরা প্রথমে লিখবো। এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি কি না, এডি, বি ও সিএফ। আর হচ্ছে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, দেখো এবি প্লাস বিসি প্লাস সিএ, মানে এই তিনটে বাহুর যোগফল বড় হবে কার থেকেও, এই এডি মধ্যমা, বিএফ মধ্যমা আর সিএফ মধ্যমা যোগফলের চেয়েও বড় হবে। তাহলে আমাদেরকে অঙ্কন করে নিতে হবে, আমাদের মানে প্রমাণের সুবিধার্থে অঙ্কনটা করে নিতে হয়। আমাদের প্রমাণ করতে যে সুবিধা হবে সেই অনুযায়ী আমরা অঙ্কনটা করি, তাই জন্য অঙ্কনটা করা হয়। দেখো এখানে কি বলেছে, এডিকে এই এডি মধ্যমাকে দেখো জি পর্যন্ত, এই জি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে এডি সমান ডিজি হয়, মানে এডি মধ্যমা আর এই ডিজির সাথে এডি আর ডিজি হচ্ছে সমান। দেখো এডি সমান ডিজি হয়। আর এই সিজিটাকে যুক্ত করা হয়েছে, দেখো সিডি যুক্ত করা হলো। এইবার তাহলে দেখো প্রমাণটা কি করা হবে, ত্রিভুজ এডিবি এবং ত্রিভুজ সিডিজি এর মধ্যে বিডি সমান সিডি। দেখো ত্রিভুজ এডিবি এই ত্রিভুজটা আর হচ্ছে সিডিজি এই ত্রিভুজটা, এর মধ্যে বিডি সমান সিডি। দেখো বিডি আর সিডি সমান, যেহেতু কি না এই ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, দেখো এটা মধ্যমা, এই তো তাহলে যেহেতু বিসি বাহুর এটা মধ্যবিন্দু, তাহলে এই বিডি আর ডিসি সমান হবে। দেখো এখানে বিডি আর সিডি সমান, যেহেতু ডি বিসি বাহুর মধ্যবিন্দু। আবার দেখো কোণ এডিবি সমান বিপরীত কোণ সিডিজি। দেখো কোণ এডি মানে এই ডি কোণটা, এডিবি এই ডি কোণটা, আর কোণ হচ্ছে সিডিজি এই দেখো এই দুটো কোণ পরস্পর বিপরীত কোণ। তাহলে এখানে এটাই লেখা আছে, দেখো কোণ এডিবি সমান বিপরীত কোণ সিডিজি। এইবার দেখো এডি সমান ডিজি, আমরা প্রথমে অঙ্কনে লিখেছি, দেখো এডি সমান ডিজি এই দুটো সমান। তাহলে এখানে দেখো এডি সমান ডিজি অঙ্কন অনুসারে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ সিডিজি। দেখো এডিবি আর সিডিজি এই দুটো ত্রিভুজ সর্বসম, দেখো এখানে বলা আছে। অতএব ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ সিডিজি সর্বসমতার এস শর্তানুসারে, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। তাহলে অতএব এবি সমান সিজি, দেখো এবি সমান সিজি, এবি সমান সিজি সর্বসম ত্রিভুজের এটা কি অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দেখো সিজি আর এবি হচ্ছে এই দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তারপরে দেখো ত্রিভুজ এসিজি থেকে পাই ত্রিভুজ এসিজি। এবার ত্রিভুজ এসিজিটা হলো করো, এই ত্রিভুজটা দেখো এসি প্লাস সিজি বড় এজি, এসি প্লাস সিজি বড় এজি এর থেকে। দেখো এই এসি আর সিজি এই এজি এর থেকেও বড়, তবেই তো ত্রিভুজ অঙ্কন করা যায়। মানে ত্রিভুজের বাকি দুটি বাহুর যোগফল বৃহত্তর বাহুর যোগফলের চেয়ে ছোট হতে হয়। দেখো এখানে সেটাই হয়েছে, বাকি দুটো বাহুর যোগফল আর বাকি দুটি বাহুর যোগফল অন্য বাহুটির চেয়েও বড়। দেখো তাহলে বা এসি প্লাস এবি বড় কার থেকেও, এডি প্লাস ডিজি এর থেকেও। এসি প্লাস এবি মানে দেখো এসি আর এবি মানে সিজির জায়গায় এবিটা খালি বসিয়েছে। দেখো যেহেতু সিজি আর এবিটা দুটো সমান, তাহলে এইখানে দেখো এই সিজির জায়গায় এবি বসিয়েছে। তাহলে এসি প্লাস এবিটা বৃহত্তর কার থেকেও না, এডি যোগ ডিজি মানেই আমাদের এজি। দেখো এজি মানেই এডি আর ডিজি। তাহলে দেখো এসি প্লাস এবি তাহলে বড় কার থেকেও, এডি যোগ ডিজি এর থেকেও।
অতএব এবি সমান সিজি। দেখো এবি সমান সিজি, এবি সমান সিজি। তারপরে আমরা কি করব দেখো, বা এবি প্লাস এসি বড় হবে কার থেকে না এডি যোগ এডি, যেহেতু ডিজি সমান এডি তাহলে আমরা ডিজির জায়গায় এডি লিখতে পারি। দেখো দেখো এডি প্লাস ডিজি, ডিজির জায়গায় আমরা এডি লিখতে পারি। দেখো ডিজি আর আর এডি যেহেতু সমান তাহলে আমরা ডিজির জায়গায় এডি লিখতে পারি, এখানে সেটাই করা হয়েছে। দেখো এডি যোগ এডি তাহলে যেহেতু ডিজি সমান এডি, আবার অতএব এবি প্লাস এসি সেটাও হচ্ছে 2AD থেকেও বড় হবে, যেহেতু এই এডি আর এডি যদি যোগ করি আমরা 2AD হবে, তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। আবার একই রকম ভাবে এবি প্লাস বিসিটাও 2B থেকেও বড় হবে। দেখো দেখো এবি আর এসিটা, দেখো এবি আর এসিটা কার থেকে বড় হবে, 2B থেকেও, 2B থেকেও। আর দেখো এটা আমাদের বি, 2B এর থেকেও বড় হবে। আবার একইভাবে দেখো বিসি প্লাস এসিটাও 2CF এর থেকেও বড় হবে। তাহলে এবার আমরা এই তিনটাকে যোগ করে নেবো, 1, 2 আর 3 এই যোগ করে পাই। এবার এই দিকের এই সাইডগুলো যোগ হয়ে যাবে, এবি প্লাস এসি প্লাস এবি প্লাস বিসি প্লাস বিসি প্লাস এসি। এটা বড় হবে কার থেকে, 2AD প্লাস 2B প্লাস 2CF। দেখো 2B 2C 2AD, এইগুলো থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি এটা বড় হবে 2 ইন্টু, এটা থেকেও 2 কমন নিয়ে নেবো আমরা, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব এবি প্লাস বিসি প্লাস সিএ বড় হবে এডি প্লাস বি প্লাস সিএফ এর চেয়েও। তাহলে এটা প্রমাণ হয়ে গেল আমাদের। আচ্ছা নেক্সট যেটা কি বলেছে দেখো, নেক্সট প্রমাণটা কি চাইছে দেখো, নেক্সট বলেছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ প্রমাণ করো, বিপি সমান সিকিউ। তাহলে আমাদের বিপি সমান সিকিউ প্রমাণ করতে বলছে, চলো এটা কিভাবে করবো দেখি। তাহলে আমাদের এবিসি একটা তাহলে ত্রিভুজ এঁকে নেবো, এবিসি ত্রিভুজ এঁকে তার মধ্যমা আমরা কেটে নিয়েছি এডি, আমাদেরকে বলেছে যে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা। আর বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ। দেখো এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি আর হচ্ছে সিকিউ। এবার আমাদের তাহলে কি দেওয়া আছে, প্রদত্ত মানে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা আর বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ। দেখো এবিসি ত্রিভুজের এডি মধ্যমা আর হচ্ছে এই বিপি আর সিকিউ হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। আর আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, বিপি সমান সিকিউ। এই দেখো বিপি সমান সিকিউ। তাহলে আমাদের প্রমাণটা কিভাবে করবো দেখো, এবিসি ত্রিভুজের যেহেতু এডি মধ্যমা তাহলে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, দেখো ডি বিসি বাহুর মধ্যবিন্দু। আর তাহলে অতএব বিডি সমান সিডি, আর বিডি আর সিডি সমান হবে, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। আবার ত্রিভুজ বিডিপি এবং ত্রিভুজ সিডিকিউ এর মধ্যে, দেখো ত্রিভুজ বিডিপি এই ত্রিভুজটা সিডিকিউ মানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো কোণ বিপিডি সমান কোণ সিকিউডি। দেখো বিপিডি মানে এই পি কোণটা আর এই কিউ কোণটা সিকিউডি, এই দুটো হচ্ছে সমান। অতএব বি ও সি বিন্দু থেকে এডি এর উপর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ, যেহেতু ক্ষুদ্রতম দূরত্ব দুটোই এডি এর উপর, তাহলে বিপি এটা হচ্ছে লম্ব এডি এবং সিকিউ লম্ব এডি। তাহলে এই দুটো আমাদের লম্ব, তাহলে এই দুটো কোণ সমান হবে, দুটো কোণই 90 ডিগ্রি হবে। তাহলে এটাই এখানে লেখা আছে। এবার তাহলে দেখো কোণ বিডিপি সমান বিপ্রতীপ কোণ সিডিকিউ। দেখো কোণ বিডিপি এই ডি কোণটা আর হচ্ছে সিডিকিউ মানে এইদিকে সিডিকিউ এই ত্রিভুজের এই কোণটা ডি কোণটা, তাহলে এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে অতএব তাহলে দেখো বিডি সমান সিডি 1 নম্বর থেকে, 1 নম্বরে আমাদের বলা আছে কি বিডি সমান সিডি।
তাহলে এবার আমরা কি করব, এবার দেখো কি করতে হবে, এবার আমাদের প্রমাণ হয়ে যাবে। দেখো অতএব ত্রিভুজ বিডিপি তাহলে কি সর্বসম ত্রিভুজ সিডিকিউ, যে সর্বসম ত্রিভুজের এ শর্ত অনুসারে অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে অতএব বিপি সমান সি কিউ। এখান থেকে আমরা বলতে পারি অতএব বিপি সমান সি কিউ, সর্বসম ত্রিভুজের এই দুটো হচ্ছে অনুরূপ বাহু। বিপি সমান সি কিউটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে প্রমাণ হয়ে গেল এটা আমাদের। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেনে আমাদেরকে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। দেখো একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব, লেখো। তাহলে চলো আমরা এই আঁকাটা করব। তাহলে আমরা স্কেলের সাহায্যে প্রথমে 6 সেমি ও 7 সেমি দৈর্ঘ্য কেটে নেব। দেখো 6 সেমি আর 7 সেমি দৈর্ঘ্য দুটো কেটে নেব। এখান থেকে 0 থেকে 6 সেমি। আমরা এটা 6 সেমি কেটে নিলাম, আর একটা আমরা কেটে নেবো 7 সেমি। এটা আমাদের 7 সেমি। যেহেতু এটা 7 সেমি হয়ে গেল, এবার আমাদের কি বলেছে যে 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ 60 ডিগ্রি। তাহলে 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এখানে একটা আমরা সরলরেখা কেটে নেব। একটা যে কোনো সরলরেখা কেটে নেব। দেখো আমরা এখানে একটা যে কোনো সরলরেখা কেটে নিলাম। এবার যেহেতু আমাদের বলেছে যে 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ 60 ডিগ্রি, তাহলে আমরা এইখান থেকে এই কোণটা আমরা 60 ডিগ্রি কোণ করবো। দেখো 60 ডিগ্রি কোণ করতে গেলে কি করতে হবে, এখান থেকে একটা যে কোনো বৃত্তচাপ কেটে নিতে হবে। একটা যে কোনো বৃত্তচাপ কেটে নিলাম। আবার ঠিক এই জায়গাটা বসিয়ে আর একটা এখানে বৃত্তচাপ কেটে নেবো, নিয়ে এই কোণটা জুড়ে দেবো। ঠিক আছে, এই কোণটা জুড়ে দিলেই আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা রেডি হয়ে যাবে। তাহলে দেখো এটা আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। এইবার বলেছে যে আমাদেরকে কি বলেছিল যে 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। তাহলে যেহেতু এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু মানে এখানে যদি একটা বাহু থাকে এর বিপরীত কোণ 60 ডিগ্রি, তাহলে এখানে আমাদের 7 সেমি করতে হবে। তাহলে আমরা 7 সেমি মাপটা নিয়ে নেব। প্রথমে আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দেবো। এটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে
এই 7 সেমির মাপটা নিয়ে নেব। নিয়ে প্রথমে আমরা 6 সেমির মাপটা নিয়ে নেব। 6 সেমির মাপটা ফার্স্ট নিয়ে প্রথমে আমাদেরকে এই 6 সেমিটা কাটতে হবে। তাহলে দেখো এখানে আমাদের 6 সেমি হয়ে গেল। এইবার আমাদেরকে বলেছে কি 7 সেমির বিপরীত কোণ 60 ডিগ্রি। তাহলে এইবার আমরা 7 সেমির মাপটা নেব। দেখো 7 সেমির মাপটা নিয়ে নিয়েছি। এবার এই 6 সেমির এই পয়েন্টে বসিয়ে আমরা এখানে 7 সেমির মাপটা কেটে নেব। তাহলে এটা আমাদের হচ্ছে 7 সেমি। তাহলে এটাকে আমরা যুক্ত করে দেবো। দেখো আমরা নাম দিয়ে দেবো এই ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ পেলাম, তাহলে এ বি সি নাম দিয়ে দেবো। এইবার আমাদেরকে কি বলেছে দেখো, যে বলেছে যে 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ 60 ডিগ্রি আর বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো তাহলে বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমাদেরকে এই জায়গাটা করে পেন্সিল কম্পাসটা বসিয়ে এই 7 সেমির এখান থেকে একটা বৃত্তচাপ আমরা কাটবো। দেখো একটা বৃত্তচাপ কাটবো। দেখো এই বৃত্তচাপটা তাহলে এই বি পয়েন্টের এদিকে কোনো বি পয়েন্টের কাছে এই সামনের দিকে যুক্ত হচ্ছে না। দেখো এটা বাইরে চলে যাচ্ছে। তাহলে এটা বাইরে গেলে আমরা আর একটা মানে এখান থেকে একটা দাগ কাটতে পারবো না, সরলরেখা কাটতে পারবো না। তাহলে এটা বাইরে যেহেতু চলে যাচ্ছে তাহলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। তাহলে বাহুর মাপ কিরূপ হতে হবে, এই যদি এই এবি বাহুটা এসি বাহুর চেয়েও বড় হয় তবেই আমরা এই আরেকটা ত্রিভুজ আঁকবো। কারণ যদি বৃত্তচাপটা এখানে পড়তো তবে আমরা আরেকটা এখান থেকে সরলরেখা কাটতাম আর আরেকটা ত্রিভুজ অঙ্কন করতে পারতাম। তাহলে যেহেতু এটা বাইরের দিক দিয়ে চলে যাচ্ছে তাহলে আমরা আরেকটি ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে দেখো, যেহেতু এসি বাহু বড় এবি এর থেকে, তাই আমরা দুটি ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। তারপরে নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখা অংশকে সমান 7টি ভাগে ভাগ করো আর প্রতিটি ভাগের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এখানে একটা সরলরেখাকে 7 ভাগ কি করে ভাগ করবো, চলো আমরা করি। আমাদেরকে প্রথমে কি করতে হবে দেখো, 12.6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা কেটে নিতে হবে। তাহলে স্কেলের সাহায্যে আমরা প্রথমে এইখানে প্রথমে আমরা 12.6 সেমি একটা সরল রেখা কেটে নেব। এখানে 0 আর এখানে হচ্ছে 12.56। ঠিক আছে, এটা আমাদের 12.6 সেমি। এইবার আমরা এখানে একটা যে কোনো সরলরেখা কেটে নেব। আমরা যে কোনো একটা সরলরেখা কেটে নিলাম। তাহলে এবার কি করব দেখো, এখান থেকে 12.6 সেমি মাপটা নিয়ে নেব।
12.6 সেমিটা এখান থেকে এখানে দাগ দিয়ে দেবো। তাহলে এইটুকু আমাদের কি হলো 12.6 সেমি। এইবার দেখো আমাদেরকে ভাগ করতে গেলে আমাদেরকে কি বলেছে 7টি ভাগে ভাগ করতে বলেছে। তাহলে দেখো কোনো দাগ যদি আমরা কোনো একটি সরলরেখাকে ভাগ করতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে, এখানে একটা যে কোনো অ্যাঙ্গেল কেটে নিতে হবে। তাহলে আমরা এখানে একটা অ্যাঙ্গেল কেটে নেব। দেখো আমরা এই অ্যাঙ্গেলটা কেটে নিলাম। এটা অবশ্যই 90 ডিগ্রির চেয়েও কম হতে হবে, তবে আমরা এটা ভাগ করতে পারবো। দেখো এটা যে কোনো একটা অ্যাঙ্গেল কেটে নিলাম। এইবার আমাদের কি করতে হবে না, এখান থেকে এখানে কম্পাস বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ কেটে নিতে হবে, যে কোনো মাপের। এখান থেকে আমরা বৃত্তচাপ কেটে নিলাম, নিয়ে এই বৃত্তচাপটে এই কাঁটা কম্পাসকে না কমিয়ে না বাড়িয়ে এই সেম জায়গায় রেখে আমরা এখানে একটা বৃত্তচাপ কেটে নেব। আমরা একটা বৃত্তচাপ কেটে নিলাম। এইবার আমরা এই কোণটার মাপটা নেব। দেখো আমরা এই অ্যাঙ্গেলটার মাপটা নিয়ে ঠিক এই জায়গাটা থেকে এইখানে একটা মাপ দিয়ে দেবো, দিয়ে এটা আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো। যুক্ত করে দিলাম। এবার দেখো কি করতে হবে, এবার আমরা যে কোনো মাপ নিতে পারি। এখান থেকে এইখানে কম্পাস বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে, আমাদেরকে যেহেতু 7 ভাগ করতে বলেছে সেহেতু আমরা 6টা দাগ কাটবো। তাহলে দেখো 7 ভাগ করতে বলেছে মানে আমরা 6টা দাগ, তাহলে একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ, পাঁচটা দাগ আর 6টা দাগ। দেখো 1 2 3 4 5 6। আবার একইভাবে আবার এদিকে কম্পাস বসিয়ে সেম ভাবে আমরা এই মাপটা ঠিক রাখতে হবে। এই মাপটা ছোট বড় হলে হবে না, এই মাপের সাপেক্ষে আবার আমরা দাগ কেটে নেব, 6টা দাগ। দেখো 1 2 3 4 5 আর এই 6। এবার আমরা কি করবো, জাস্ট দাগগুলোকে আমরা যুক্ত করে দেবো। তাহলে দেখো আমরা এইগুলোকে জাস্ট যুক্ত করে দেবো, দিলে পরে আমাদের ভাগ হয়ে যাবে। এই পয়েন্টগুলোকে আমরা যুক্ত করে দেবো। যুক্ত করে দিলাম। আবার এইখানে বসে দেখো এই পয়েন্টটা আমরা যুক্ত করে দেবো। দেখো যুক্ত করে দিলাম। দেখো আবার এটাকেও যুক্ত করে দেবো। আবার এটা যুক্ত করে দেবো।
তাহলে আমাদের এইগুলো সমানভাবে ভাগ হয়ে গেল। তাহলে আমরা এখানে নাম দিয়ে দেবো। আমরা প্রথমে সরলরেখাটার নাম পি কিউ দিয়ে দেবো। আবার এইখানে আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন ধরো এ বি সি ডি ই এফ, এই পয়েন্টগুলোর নাম। আবার এইখানে হচ্ছে জি এইচ আই জে কে এল। আবার এইখানে দেখো এম এন ও, তাহলে যেহেতু পি দিয়ে দিয়েছি তাহলে পি আর দেওয়া যাবে না, পি কিউ আর এস টি এরকম নাম দিয়ে দিলাম। এবার দেখো আমরা এই স্কেলের সাহায্যে এই মাপটা দেখবো কত 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 হয়েছে মাপটা। দেখো তাহলে আমরা এখানে এই মাপটা দেখবো। তাহলে আমাদের মাপটা কত হচ্ছে, না দেখো এটা 1.567। তাহলে 1 পয়েন্ট হচ্ছে আমাদের, দেখো কত হচ্ছে 1 2 3 4 5, সরি এটা 1 পয়েন্ট, দেখো 5 6 7 8, তাহলে 1.8 হচ্ছে। তাহলে আমাদের প্রতিটি, আমাদের কি বলেছিল প্রতিটি ভাগের দৈর্ঘ্য নির্ণয়। তাহলে আমরা কি লিখব, দেখো পিজি সমান জিএইচ সমান, যেহেতু প্রতিটা সমান ভাগ হয়েছে তাহলে কি জিএইচ সমান আই জে সমান কে এল সমান এল কিউ সমান 1.8। তাহলে এটা আমাদের আঁকা হয়ে গেল।